সকাল সকাল আব্বুর বকানি খেয়ে চাকরির ইন্টারভিউ দিতে বের হলাম। না জানি আজ কপালে কি আছে, তবে আমি নিশ্চিত জবের জন্য আমি সিলেক্ট হব না, কারণ আগেও প্রায় 10 জায়গায় ইন্টারভিউ দিয়েছি আর প্রতিবারই ফলাফল এসেছে আমি সিলেক্ট হইনি। এটা নিয়ে আমার যে মাথা ব্যথা তার থেকেও আব্বুর মাথা ব্যথা বেশি। সব সময় শুধু কথা শোনাবে, চাকরিতে আমি সিলেক্ট হই না সেটা কি আমার দোষ? আচ্ছা, সে যাই হোক, আজ এখন আমার পরিচয় দেয়া যাক। আমি আবির হাসান নিলয়, বাবা মায়ের একমাত্র সন্তান। আর শুনতে হবে না, আস্তে আস্তে সব জানতে পারবেন। ইন্টারভিউ রুমের বাইরে বসে আছে নিলয়। এমন সময় একজন ওকে ভিতরে যেতে বললেন, আর বসে না থেকে রুমে গেল। স্যার আসবো? কথাটি বলে ভিতরে থাকা মানুষটাকে দেখে নিজের কলিজা কেঁপে উঠল নিলয়ের। কারণ সামনে জান্নাত। জান্নাতকে দেখে পাটা কাঁপতে শুরু করে দিচ্ছে। এই যে মিস্টার, আপনি কি ভিতরে আসবেন নাকি এখান থেকে চলে যাবেন? ইয়ে মানে, কি মানে করছেন? ইচ্ছা না থাকলে চলে যেতে পারেন। কথাটি শুনে মন চাইছে শালাকে ইচ্ছা মতো পিটাই, কিন্তু আব্বুর জন্য কিছু বলতে পারছে না নিলয়। আর কোনো কথা না বাড়িয়ে ভিতরে ঢুকলো। প্লিজ সিট। জি। শামীম সাহেব এবং রেজাউল সাহেব, আমি একাই এনার ইন্টারভিউ নেব, সো প্লিজ আপনারা কোনো কিছু বলবেন না। জি ম্যাডাম। জান্নাতের এমন কথা শুনে হার্টবিট বেড়ে গেল নিলয়ের। এখন কি বলে আল্লাহ ভালো জানে। সো মিস্টার নিলয়, এ যাবৎ কতটা ইন্টারভিউ দিয়েছেন? মাত্র 10টা। নিজেকে স্বাভাবিক করে বলল। 10টা দিয়েছেন, সেটাও আবার মাত্র? জি। আপনার কি এখনও লুচ্চামি করার অভ্যাস আছে? সরি, আমাকে দেখে কি তাই মনে হয়? দেখে তো অনেক কিছুই মনে হয়। এখন বলুন, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? জান্নাতের কথা শুনে নিলয়ের মন চাইছে শালিকে ধরে ইচ্ছামতো পিটাই। কখন কি বলতে হয় এটাও হয়তো জানে না। কি হলো, কথা বলছেন না কেন? জি, মানে ছিল বাট এখন নাই। কেন, সময় শেষ তাই? না, তবে তার বাপের অনেক টাকা, যার জন্য অনেক অহংকার ছিল, তাই ছেড়ে দিছি। কি বললে তুই? আমি অহংকার করতাম? আরে আপনি রাগ করছেন কেন? আমি কি আপনাকে বলছি নাকি? ম্যাডাম, উনি তো অন্য কারো কথা বলছেন। ওকে, আমি সরি। এখন আপনি যেতে পারেন। ঠিক আছে, তবে ম্যাডাম, আপনি আগের থেকে অনেক কিউট হয়েছেন। কেন, আগে কি খারাপ দেখতে ছিলাম? শুধু খারাপ না, একদম পেতনি। আর কিছু না বলে দৌড়ে বাইরে চলে এলো নিলয়। থাকলে না জানি পেতনি শালি ওর ঘাড় মটকাতো। বাইরে বের হয়ে হাঁটতে লাগলো। আমি জানি এই জবটাও হবে না। আর অফিসে যে জান্নাতের সম্পর্কে বলল অহংকারী আর পেতনি, সেটা একদম ডাহা মিথ্যে কথা। অহংকার জিনিসটা আসলে কি জান্নাত নিজে আদৌ জানে কিনা সন্দেহ। ওর বাবার এত টাকা থাকার পরেও ভার্সিটি যেতে রিক্সা করে। আর নিলয় যে একটা ফকির, যাকে কিনা কোনো কিছুই গিফট করতে পারেনি। তবে জান্নাতের এগুলো নিয়ে মাথা ব্যথা ছিল না, বরং সে নিজেই নিলয়কে পকেট খরচের টাকা দিত। আর পেতনিটা জান্নাতকে দেখলে পরীরাও হিংসা করবে। নীল শাড়ি, খোলা চুল, হাতে ভিন্ন রকম চুড়ি আর কপালে ছোট একটা টিপ, ব্যাস যে কেউ ওকে দেখে ফিদা হয়ে যেতে পারবে। সে যাই হোক, এসব ভেবে আর লাভ নাই। নিলয় জানে এই জব আর হবে না। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেল। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে ফেসবুকিং করছে এমন সময় একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি জান্নাত, তোর এক্স। ওই শালি, তুই আবার আমারে কল করছিস কেন? করতে হলো, কারণ আমার বাবুটা এখনও যে চাকরি করে না, তাই চাকরি দেওয়ার জন্য কল করলাম। আমি তোর বাপের চাকরি করতে পারবো না। কেন পারবে না? এমনি পারবো না, রাখ তুই। জান্নাতকে কিছু বলতে না দিয়ে কেটে দিল। আর হ্যাঁ, ওকে নিলয় তুই করে বলল, এটারও কারণ আছে। নিলয় চায় না ওর মতো বেকারকে জান্নাত ভালোবাসুক। মাঝে মাঝেই জান্নাতকে মনে পড়তো। তখন অনিচ্ছে সত্ত্বেও চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো। মেয়েটার সাথে সবসময় খারাপ করেছে। জান্নাতকে ভালোবাসার কথা নিলয়ই প্রথম বলেছিল। আবার ব্রেকআপটাও ওই করেছিল। নিলয় চায় না ওর জন্য জান্নাতের জীবনটা নষ্ট হয়ে যাক। আর কিছু না ভেবে সেদিনের মতো ঘুমিয়ে গেল। পরের দিন সকালে নাস্তা করার পর আড্ডা দেওয়ার জন্য বাসা থেকে বের হলো নিলয়। কিরে, আসা তো সকাল সকাল। না রে, এমনি। আর বাসায় থাকতেও ভালো লাগে না, সব সময় আব্বুর চাকরি নিয়ে কথা বলা ভালো লাগে না। শুধু কি তুই একাই শুনিস, আমি শুনি না? তবে আব্বু ঠিকই বলে। আর কতদিন এভাবে চলবে? ঠিক আছে, এসব বাদ দে। রাহুল, সিগারেট দে। আজ
আমিও খাবো। নিলয় কথাটি বলার পর ওদের দুজনের দিকে তাকাতেই মনে হলো ভূত দেখার মতো আঁতকে উঠেছে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? না, তোর দুলাভাই দে, সিগারেট দে। নিলয় পাগল হয়ে গেছে। না, তবে তোরা সিগারেট না দিলে পাগল হব। এক প্রকার জোর করেই ওদের থেকে সিগারেট নিয়ে খেতে লাগলো নিলয়। কখনো সিগারেট খায়নি, তবে আজ কেন এটাই ভালো লাগছে। ওদের সাথে আরও কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে এলো। বাসায় এসে গোসল করে রুমে বসে আছে এমন সময় আব্বু রুমে আসলো। নিলয়, তোর চাকরির কি হলো? জানি না। তোমাকে কল দিইনি? একদম মিথ্যা বলবে না। না অফিসের বস আর বাসায় আসছিল। মানে? তোমার তো মানে করতে হবে না, কাল থেকে তোমার জয়েনিং। কিন্তু আব্বু, আমি এই জব করতে পারবো না। দেখো নিলয়, আমি আর কতদিন এভাবে সংসার চালাবো? এবার না হয় তুমি কিছু করো। জানি না তোমার এই জবটা করতে কি সমস্যা, আর জানতেও চাই না। তবুও তুমি এই জবটা করো। নিজের জন্য না হলে আমাদের জন্য করো। আব্বুর মুখের উপর আর কিছু বলতে পারলো না নিলয়, তাই রাজি হয়ে গেল। তবে যতটা সম্ভব জান্নাতকে এড়িয়ে চলতে হবে। পরের দিন নিলয় অফিসের জন্য রেডি হচ্ছে এমন সময় আব্বু এবং আম্মু রুমে এলো। কিছু বলবে? না, তবে মন দিয়ে কাজ করবি। হুম। নিলয় আর কোনো কথা না বলে সকালে নাস্তা করে আব্বু আম্মুকে বিদায় দিয়ে অফিসের জন্য রওনা দিল। প্রায় 30 মিনিট পর অফিসে এলো। চারদিকে একবার চোখ বুলিয়ে দেখতে লাগলো। এমন সময় পিয়ন এসে বলল, আপনি কি নিলয়? জি। ম্যাডাম আপনাকে তার কেবিনে যেতে বলেছেন। ঠিক আছে, যাচ্ছি। সেখানে আর দাঁড়িয়ে না থেকে বসের কেবিনের সামনে এসে দাঁড়ালো নিলয়। ম্যাডাম, আসবো? আসুন, বসুন এখানে। ধন্যবাদ। নীলা, আমাকে কি আবার আপন করে নেওয়া যায় না? সরি, আর এখানে এসব না বললে খুশি হব। কেন? কারণ আপনি আমার বস আর আমি সাধারণ কর্মচারী। কিন্তু নিলয়, আমি... জান্নাতকে থামিয়ে দিয়ে নিলয় বলে, জান্নাত, প্লিজ আমাকে এমন কিছু বলো না যেন এই জবটা ছেড়ে দিতে আমি বাধ্য হই। ঠিক আছে, আর বলবো না। আমি পিয়নকে বলে দিচ্ছি, তোমাকে তোমার কাজ বুঝিয়ে দেবে। ধন্যবাদ। আর বসে না থেকে বাইরে চলে এলো। তারপর পিয়ন এসে নিলয় কেবিন আর কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল। প্রথম দিন তাই তেমন কোনো কাজ ছিল না। কয়েকজনের সাথে পরিচয় হয়ে নিল। তেমন কোনো কাজ নেই, তাই ম্যাডামের রুমে গেল। ম্যাডাম, আসবো? আসো। আর কখনো আসার জন্য পারমিশন নিতে হবে না, যখন ইচ্ছে তখন আসবে। আর বলো, কি হয়েছে? হাতে তেমন কোনো কাজ নেই, তাই ভাবছি বাসায় চলে যাব। ওহ, ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে। ম্যাডামের রুম থেকে বের হয়ে কেবিনে থাকা ব্যাগ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল নিলয়। পাশে এসে আম্মুর সাথে একটু কথা বলে রুমে গেল। এরই মাঝে 2 দিন চলে গেল। ম্যাডাম আপনাকে ডেকেছেন। ঠিক আছে। কেবিনে বসে কাজ করছে নিলয়। এমন সময় পিয়ন এসে উপরের কথাগুলো বলে গেল। কিছু বুঝি না, নিলয় যতই জান্নাতকে এড়িয়ে চলতে চাই, সে ততই তার কাছে চলে আসে। আর কিছু না ভেবে জান্নাতের কেবিনে গেল। ম্যাডাম, আসবো? ওই, তোমাকে কতবার বলবো আমার কেবিনে আসতে? তোমার পারমিশন নিতে হবে না। সেটা হয় না ম্যাডাম। কেন হয় না? কারণ আপনি আমার বস আর আমি সাধারণ এক কর্মচারী। আর আমাকেই বা কেন পারমিশন নিতে হবে না? আরও তো সবাই আছে, তাদের বলুন। নিলয়, তুমি কি আমাকে এখন আর একটুকু ভালোবাসো না? কাজের কথা বললে বলুন, না হলে আমি আমার কেবিনে যাব। ঠিক আছে, যাও। সেখানে আর না থেকে কেবিনে চলে এলো নিলয়। কি ব্যাপার, মন খারাপ? কিছু হয়েছে? হুম, না, তেমন কিছু না। লাঞ্চে ফ্রি আছো? কেন? দুজন একসাথে লাঞ্চ করতাম। ঠিক আছে। আর শোনো, একটু হাসি খুশি থাকো। কেন, এখন কি আমি মন মরা হয়ে থাকি? আর না, তুমি এত হ্যান্ডসাম, বাট একটু কম কম হাসো। তা ঠিক। আর হেসে কথা বলে যদি তুমি আমার প্রেমে পড়ে যাও তাহলে? তাহলে কি তোমাকে বিয়ে করে নিব? কাজ বাদ দিয়ে এত হাসাহাসির কি আছে? আসলে ম্যাডাম... থাক, আর বলতে হবে না, এখন কাজ করুন। জি। তারপর জান্নাত চলে গেল। ওরাও কথায় বাদ দিয়ে কাজে মন দিল। কাজ করতে করতে কখন দুপুর হয়ে গেছে খেয়ালই করেনি নিলয়। এই যে স্যার, আর কত কাজ করবেন? ও, তুমি? কেন, অন্য কারোর আসার কথা ছিল বুঝি? আসবে আর কি, সেই মানুষটাই আর নেই। থাক, আর কথা বলতে হবে না, এখন চলো। চলো। তারপর রিয়ার সাথেই লাঞ্চটা করে নিল নিলয়। নিলয় অফিস ছুটির পর বাইরে আসতেই দেখলো রিয়া একটা রিকশায় বসে আছে। বাসা যাবে না? যাব। তাহলে আসো। না থাক, আমি যেতে পারবো। আরে সমস্যা কি, আসো। আর আমি তো
তোমার ওখান দিয়েই যাব। তারপরেও তুমি যাও, আমি অন্য একটা রিক্সা করে যেতে পারবো। আমি কিন্তু রাগ করব, প্লিজ। ঠিক আছে চলো। রিকশাতে ওঠার পর সারাটা রাস্তা দুজনে কথা বলতে বলতে এলো। বাসার কাছে এসে রিয়াকে বিদায় দিয়ে ভিতরে চলে এলো নিলয়। ফ্রেশ হয়ে ফোন টিপছে এমন সময় আম্মু আসলো। মেয়েটার নাম কি রে? কোন মেয়ে আম্মু? আরে ওই মেয়েটা যার সাথে তুই রিক্সায় করে এলি। ও, ওর নাম রিয়া, আমার সাথে কাজ করে। মেয়েটা দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ। তো আমি কি করব? তুই চাইলে ওর বাসায় কথা বলে দেখতে পারি। আম্মু তুমি কি পাগল হলে নাকি? এখানে পাগল হওয়ার কি আছে? এখন আমি বিয়ে টিয়ে করবো না। আর আম্মু প্লিজ এটা নিয়ে কিছু বলো না। রিয়া শুধুই আমার বন্ধু আর কিছু না। হতে কতক্ষণ? আম্মু আমি তোমার পায়ে ধরি, তুমি এখন যাও। ঠিক আছে, তবে তুই ভেবে দেখতে পারিস। আম্মু চলে যাওয়ার পর লম্বা একটা নিঃশ্বাস ফেলল নিলয়। শালা রিক্সা করে আসাও সমস্যা, এখন থেকে একা একা হেঁটে আসতে হবে। এখন থেকে একা একা হেঁটে আসতে হবে। সেদিনের মতো আর কিছু না ভেবে খাবার খেয়ে ঘুমিয়ে গেল অফিসে। নীলয়, একটা কথা বলি? জি বলুন। না, আগে তুমি আমাকে তুমি করে বলো। সেটা আমি পারবো না ম্যাডাম। কেন পারবে না? ব্যাস পারবো না। ঠিক আছে, পারতে হবে না। এখন বলো, বাসা থেকে কি তোমার জন্য পাত্রী দেখছেন? দেখুন এগুলো নিতান্ত আমার পার্সোনাল ব্যাপার, আপনার না জানলেও চলবে। প্লিজ বলো। ওই শালি, তোকে আমি বলতে যাব কেন? তুমি আমাকে বকা দিলা? আজ মনে হচ্ছে প্রথম দিলাম। তাই বলে অফিসে? দরকার হলে আরো দিব, তোর সমস্যা? আমার সমস্যা না হলে কার হবে? ঠিক আছে, তাহলে আমি আর এই জব করব না, কাল থেকে আর আসবো না। এই না, তুমি আমাকে বকা দিবা, মন যা চায় তাই দিবা, তারপরও তুমি জব ছেড়ে দিও না। মনে থাকে যেন। এখন বলো কি খাবে? ছুটি লাগবে। আরে মাত্র তো আসলে, দুপুরের পর ছেও। না থাক, লাগবে না, আমি যাই। আর কোনো কথা না বাড়িয়ে কেবিনে এসে কাজ করতে লাগলো নিলয়। এই কয়েকদিনে কিছু বন্ধুও পেয়েছে যাদের সাথে কাজের ফাঁকে কথা বলতে পারে। হঠাৎ করেই জান্নাতের কথা মনে পড়লো। মেয়েটা অনেক ভালোবাসে, কিন্তু প্রতিদানে নিলয় তাকে কিছুই দিতে পারছে না। কি নিলয় সাহেব, কি ভাবছেন? না তেমন কিছু না, এমনি। আপনার কি খবর? এই তো চলছে ভাই। কিছু মনে না করলে একটা কথা বলি? মনে করলে বলবেন না। আচ্ছা শুনুন, আপনার আর রিয়া ম্যাডামের সাথে কি সম্পর্ক? কেন? আর আমরা তো জাস্ট ফ্রেন্ড। কিন্তু আমার মনে হয় উনি আপনাকে ভালোবাসে। রাফি সাহেব, আপনার কপাল ভালো যে রিয়া আজ আসেনি। আসলে আপনার হয়তো খবর করে ছাড়তেন। আর শুনুন, এখন একটা বিয়ে করে ফেলুন। তেমন কোনো মানুষ পেলে অবশ্যই করব, তখন আর বলতে হবে না। কেন, আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? জীবনে একটা ছিল, তবে এখন আর নেই। কেন? সেটা অন্য এক সময় বলবো। ঠিক আছে, এখন যাই, কাজ করি। ওকে বাই। রাফির সাথে কথা বলে আবার কাজে মন দিল নিলয়। হাতে কিছু কাজ থাকায় খেয়ালই করেনি দুপুর হয়ে গেছে। আর কত কাজ করবে? মানে? ওহ ম্যাডাম আপনি? আরে বসো বসো। জি। এখন বাসায় চলে যাও। কেন? সকালে যে বললে তোমার ছুটি লাগবে। না আমার ছুটি লাগবে না। তখন যে বলবে। এমনি বলেছি। তাহলে চলো লাঞ্চ করি একসাথে। আপনি যান, আমার দেরি হবে। ঠিক আছে, তোমার কাজ হলে আমার কেবিনে এসো, দুজন একসাথে খাবো। আপনি খেয়ে নিন। তুমি না আসলে আমিও খাবো না। দেখা যাবে। কাজ শেষ করতে আরও 1 ঘন্টা সময় লাগে। টেবিলের নিচ থেকে খাবার বের করতেই জান্নাতের কথা মনে পড়ল নিলয়ের। তাই টিফিনটা নিয়ে ম্যাডামের রুমে গেল। ম্যাডাম আসবো? তুমি সোফায় 5 মিনিট বসো, আমি কাজটা শেষ করে আসছি। জি। পকেট থেকে ফোনটা বের করে টিপতে শুরু করলো নিলয়। এদিকে অনেক ক্ষুধাও লেগেছে, কিছু বলতেও পারছে না, তবে অনেক রাগ হচ্ছিল। মন চাইছিল উঠে গিয়ে জান্নাতের ল্যাপটপটা ভেঙে দেয়, কিন্তু পারছে না। কিছু সময় পর, রেগে গেছো? না। নীলা, একটা কথা বলি? বলুন। সেদিন কি আমার কোনো দোষ ছিল যার জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করেছিলে? আপনার কোনো দোষ ছিল না, আর এখনো নাই। তাহলে কেন চলে গেছিলে আমার জীবন থেকে? নিলয় নিশ্চুপ। তুমি যা বলতে আমি তো সেই কথাই শুনতাম, তাহলে কেন তুমি আমার সাথে এমনটা করলে? নিলয় নিশ্চুপ এবারও। বুঝলাম আমি কিছু একটা ভুল করেছিলাম,
কিন্তু তুমি তো আমাকে বলতে পারতে। তা না করে হুট করে একদিন এসে বললে আমাদের ভালোবাসা আর রাখা সম্ভব না। কি হয়েছিল তোমার? নিলয় নিশ্চুপ, কারণ তার কথার কোনো উত্তর দেওয়ার মতো ভাষা ওর নেই। প্লিজ নিলয়, কথা বলো। লাঞ্চ করবেন নাকি চলে যাব? কথাটি শুনে জান্নাত একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর ঠিক আছে। লাঞ্চ শেষ করে নিজের কেবিনে চলে আসলো নিলয়। তোর অফিস কেমন চলছে? এই তো আম্মু, চলছে। তোর অফিস কেমন চলছে? আচ্ছা শোন, আগামীকাল আমি আর তোর আব্বু তোর মামার বাসায় যাব, তুই কি যাবি? না আম্মু, অফিসে কাজের চাপ অনেক। কিন্তু ওই পাগলিটা তো আমাদের দুইজনের মাথা খেয়ে ফেলবে। তোমরা এবার ম্যানেজ করে নাও। ঠিক আছে, তুই এখন রেস্ট নে। হুম। নিলয় রুমে বসে ফোন টিপছে, এমন সময় ওর আম্মু আসলো। আর এসে যা বলল তা তো শুনতেই পেলেন। আম্মু বলল যে পাগলি। আপনারা আবার নিলয়ের গার্লফ্রেন্ড ভাববেন না, পাগলিটার নাম নীলা। অনেক পিচ্ছি, তবে ওর কথা বলা আর শাসন করার সবার মন মুগ্ধ করার মতো। সে যাই হোক, আম্মু চলে যাওয়ার পর আরও কিছু সময় বন্ধুদের সাথে ফোনে কথা বলে ঘুমিয়ে গেল নিলয়। পরদিন আব্বু আম্মুকে স্টেশন অবধি এগিয়ে দিতে গিয়ে অফিসের জন্য অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 45 মিনিট। না জানি জান্নাত আজ কী বলে, তবে ও কিছু বলবে নিলয়ের মনে হয় না, কারণ জান্নাত ওকে দেখে অনেকটা ভয় পায়। কেন পায় জানে না নিলয়। কেবিনে বসে কাজ করছে, এমন সময় রিয়া ডাকলো। এই যে নিলয় সাহেব, আজ এত দেরি হলো কেন? একটু কাজ ছিল। তা কাজটা কি শুনি? বউকে রান্না করে খাওয়াচ্ছিলে নাকি? থাকলে তো খাওয়াবো। আসলে আব্বু আম্মুকে স্টেশনে এগিয়ে দিতে গিয়েছিলাম। কেন, ওনারা কোথাও গেল নাকি? হুম, মামার বাসায়। ও, এখন বলো আমাকে কেমন লাগছে? রিয়ার এমন প্রশ্ন শুনে কিছুটা অবাক হলো নিলয়। আরে অবাক হচ্ছে কেন? তো কি হব? আরে ধুর বোকা, আজকে আমাকে কেমন লাগছে সেটা জানতে চাইছি। রিয়ার সাথে এতটা সময় কথা বলছিল নিলয়, কিন্তু খেয়ালই করেনি রিয়া আজ শাড়ি পরে আসছে। আরে বাহ, আজ শাড়ি পরার কারণটা কি শুনি? কেন, আমার বুঝি শাড়ি পরা বারণ? বারণ হবে কেন? কখনো পরো না, তাই জিজ্ঞাসা করলাম। আগে আমার উত্তর দাও। সুন্দর লাগছে। শুধু সুন্দর? শুধু কেন হবে, অনেক অনেক বেশি সুন্দর লাগছে। যে কেউ আজ তোমার প্রেমে ফিদা হয়ে যাবে। কাউকে পড়াতে হবে না, শুধু তুমি পড়ালেই হবে। কি বললে? কিছু না। ঠিক আছে, এখন কাজ করো। হুম। তারপর দুজনে আর কথা না বলে কাজে মন দিল। কিছু সময় পর পিয়ন এসে রিয়াকে রুমে যেতে বলল। সেদিকে কান না দিয়ে নিজের মতো কাজ করতে লাগলো নিলয়। প্রায় 15 মিনিট পর ম্যাডামের রুম থেকে রিয়া বের হলো, তবে সাথে আরেকটা মেয়েকে দেখলো। তবে মেয়েটাকে অনেক চেনা চেনা লাগছে, কিন্তু সে কে মনে করতে পারছে না নিলয়। এত ভেবে ওর কাজ নাই, তাই আবার কাজে মন দিল। কিন্তু কপালটা খারাপ, তাই শান্তি মতো কাজটা করতে পারলো না, কারণ জান্নাত তার কেবিনে ডেকে পাঠিয়েছে ওকে। বিরক্তিকর নিঃশ্বাস ফেলে ম্যাডামের রুমে গেল নিলয়। ম্যাডাম, আসবো? আসো। আজ এত দেরি হলো কেন? একটু কাজ ছিল। আচ্ছা, আর রিয়ার সাথে তোমার এত কি কথা থাকে? ফ্রেন্ড, কথা বলতেই পারি। ফ্রেন্ড নাকি অন্য কিছু? দেখুন। ওকে থামিয়ে দিয়ে জান্নাত বলে। কি বলবে তুমি? তুমি কি মনে করেছো আমি কিছুই দেখতে পাই না? আমি সব সময় তোমাদের উপর নজর রাখি। আমি রিয়ার সাথে কি কথাটাও বলতে পারবো না? না, পারবে না। কেন পারবো না? আমি বলেছি তাই। জান্নাত, তুমি যেটা ভাবছো আসলে সেটার কিছুই না। আমাকে শেখাতে হবে না, যাও কাজ করো। আর ওর সাথে যেন কথা বলা না দেখি। আর যদি বলি? সেটা পরে বুঝতে পারবে। সেখানে আর কিছু না বলে কেবিনে চলে এলো নিলয়। নিজের উপর অনেক রাগ হচ্ছে, কেন যে চাকরিটা করতে গেল। এখন যদি চাকরি ছেড়ে দেয় তাহলে আব্বু অনেক কষ্ট পাবে, আর রিয়ার সাথে কথা না বললে কী বা হবে। এখন থেকে রিয়াকে একটু এড়িয়ে চলতে হবে। রিয়ার দিকে লক্ষ্য করতেই দেখলো নতুন মেয়েটাকে কাজ শেখাচ্ছে। নিলয় আর কিছু না ভেবে কাজ করতে লাগলো। সবার প্রায় টিফিন খাওয়া শেষ, শুধুমাত্র নিলয় ছাড়া, কারণ সকালে আব্বু আম্মুকে বিদায় দিতে গিয়ে টিফিনটাই আনা হয়নি। ঘড়ির দিকে তাকাতেই দেখলো 2:30 বাজে। অফিসের বাইরে এসে একটা দোকান থেকে সিগারেট নিল। ভিতরে হয়তো খেতে দিবে না। সিগারেট খেতে খেতে অনেকটাই চিন্তা দূর হলো, তাই আর বাইরে না থেকে অফিসের ভিতরে চলে এলো। কাজ করতে যাবে এমন সময় আব্বুর কল। হ্যাঁ আব্বু, ঠিক মতো পৌঁছে গেছো? প্রায় 30 মিনিট আগে আসছি। বাসার সবাই কেমন আছে? সবাই ভালো, শুধুমাত্র নীলা ছাড়া। কেন, আমার গার্লফ্রেন্ডটার কি হয়েছে? সেটা ওর থেকেই শোনো। ঠিক আছে, দাও। তুমি
আসলে না কেন? এখন তো আগের মতো না, এখন আমি কাজ করি, তাই না? হুম, তাই কি হয়েছে? অফিসের ম্যাডাম ছুটি দেয় না তো। তাই বলে তুমি আসবে না? ঠিক আছে, আমার বুড়ি গার্লফ্রেন্ড, কিছুদিন পর আমি যাব। প্রমিস করো। ওকে, প্রমিস। এখন রাখি। কিন্তু আমার পাপ্পি। হা হা হা। ভাইয়া এত হেসো না, পেট ব্যথা করবে। ঠিক আছে বুড়ি, মা। বাই। নীলার সাথে কথা বলে কল কেটে দিল নিলয়। ফোনটা ডেস্কের উপর রাখতেই দেখলো রিয়া কেমন করুণ আর্তনাদে তাকিয়ে আছে, হয়তো কিছু বলতে চাইছে, চোখটাও ঝলমল করছে। হঠাৎ জান্নাতের কথা মনে পড়তেই সেদিকে আর চোখ না দিয়ে কাজে মন দিল, কিন্তু ক্ষুধার জন্য বারবার কাজে মন বসছে না। চলে গেল জান্নাতের কেবিনে। ম্যাডাম আসবো? বলো কি হয়েছে? একটু ছুটি লাগতো, কেন? ভালো লাগছে না, আর হাতের কাজ সব শেষ। আজকে ছুটি হবে না, এমনিতেই আজ লেট করে অফিসে এসেছো। নাও ফাইল, যাও কাজ করো। নিলয়ের হাতে একটা ফাইল দিয়ে। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু না, কাল সকালের মধ্যে ফাইলটা আমি কমপ্লিট চাই। জান্নাতকে কিছু না বলে ফাইলটা নিয়ে ডেস্কে চলে এলো। খুব রাগ হচ্ছিল, ফাইলটা ছুঁড়ে ডেস্কে মারল নিলয়। নিলয় কি ভাই, রাগ করছেন নাকি? নিশ্চুপ। ম্যাডাম কিছু বলছে? আপনি আপনার কাজ করুন। আর কোনো কথা না বলে কাজ করতে লাগলো নিলয়। ক্ষুধার্ত পেটে কাজ করতে একদম ভালো লাগছিল না, কিন্তু কিন্তু নিলয় তো জান্নাতের কাজের গোলাম। তার গোলামি ছাড়া বা ওদের সবার কি করার আছে। একাধারে কাজ করতে লাগলো। নিলয় বাসা যাবে না? হাতে একটু কাজ আছে, সেটা শেষ করে বাসায় যাব। তুমি যাও। ঠিক আছে, বাসায় গিয়ে একটা কল করো। এত দরদ দেখাতে হবে না, যার যার কাজ সেই সেই করুন। ভুলে যাবেন না, এটা কাজের জায়গা, কথা বলার জায়গা নয়। সরি ম্যাডাম। রিয়া, তুমি চলে যাও। রিয়া আর কিছু না বলে চলে গেল। নিলয় জান্নাতের দিকে তাকিয়ে দেখলো অনেকটা রেগে গেছে। সেদিকে আর খেয়াল না করে কাজ করতে লাগলো। কাজ করতে করতে খেয়ালই করেনি রাত হয়ে গেছে। একটু আগে পিয়ন এসে বলে গেল বাসায় যেতে, কিন্তু জান্নাতের প্রতি রাগের জন্য কাজ করতে লাগলো। আর একটু কাজ বাকি আছে, এমন সময় রিয়া কল করলো। কল করলে না কেন? তুমি কি বলেছিলে? বাসায় গিয়ে কল করতে। কিন্তু আমি তো এখনো বাসায় যাইনি। যাওনি মানে? এখন কোথায় তুমি? অফিসে। কি বলছো এসব? এত রাতে অফিসে কি করছো? কাজ। কি এমন কাজ যার জন্য এত রাত অবধি করতে হবে? সেটা ম্যাডাম ভালো জানেন। আর কাজ করতে হবে না, বাসায় যাও, অনেক রাত হয়ে গেছে। আর একটু কাজ আছে। রিয়ার সাথে আর কথা না বাড়িয়ে কাজ করতে লাগলো নিলয়। প্রায় 30 মিনিট পর কাজ শেষ করে ঘড়ির দিকে খেয়াল করতেই দেখলো 10:30 বাজে। অফিসার দেরি না করে বাইরে চলে এলো। কিছু সময় অপেক্ষা করার পর একটা রিক্সা করে বাসায় চলে এলো, সাথে কিছু রাতের খাবার। ফ্রেশ হয়ে খাবারটুকু খেয়ে নিল। মাথাটাও ধরে আসছে, এত লম্বা সময় ধরে কাজ করার জন্য হয়তো মাথাটা ব্যথা করছে। বিছানায় শরীরটা এলিয়ে দিতে ঘুমের ঘোরে চলে গেল নিলয়। পরদিন ঘুম থেকে উঠে দেখে 9টা বাজে। তাড়াহুড়ো করে রেডি হয়ে অফিসের জন্য রওনা দিল। আজকেও সকালে নাস্তাটা করা হলো না। অফিসে যেতে যেতে 15 মিনিট লেট হয়ে যায়। হয়তো আজকেও বকা খেতে হবে। নিজের ডেস্কে বসতে যাবে এমন সময় পিয়ন এসে বলে গেল ম্যাডাম তার রুমে ওকে ডেকেছেন। যা ভেবেছিল সেটাই হলো। ডেস্ক থেকে কালকের ফাইলটা নিয়ে ম্যাডামের রুমে গেল নিলয়। ম্যাডাম আসবো? আসো। তুমি একটা কথা বলো, প্রতিদিন তোমার লেট হয় কেন? নাকি তুমি অফিসটা নিজের মনে করো? নিলয় নিশ্চুপ। এরপর থেকে যেন না দেখি লেট করে অফিসে আসা। যাও কাজ করো। জান্নাতের কথায় কোনো জবাব না দিয়ে গতকালের ফাইলটা ম্যাডামের টেবিলের উপর রাখলো নিলয়। এটা কিসের ফাইল? আপনি গতকাল যে ফাইলটা দিয়েছিলেন সেটা। এটুকু বলেই নিজের ডেস্কে চলে এলো। ভাবছিল অফিসে গিয়ে সকালের নাস্তাটা করবে, কিন্তু সেটা আর হলো না। তবে রিয়াকে বলে দেখে কি হয়। রিয়া, একটা কথা ছিল। হ্যাঁ বলো। তুমি কি টিফিন এনেছো? কেন বলো তো? সকালের নাস্তাটা করা হয়নি, আর গতরাতে ভালো করে খেতে পারিনি। যদি কিছু মনে না করো, তোমার টিফিনটা দিলে খেতে পারতাম, আর লাঞ্চ টাইমে হোটেল থেকে আমি তোমাকে খাইয়ে দিব। আরে, এটা বলতে কি লজ্জা করতে হবে নাকি? এই নাও, খেয়ে আসো। ধন্যবাদ। ধন্যবাদ এখন দিতে হবে না, খাওয়ার শেষে যদি ভালো লাগে তখন দিও। ঠিক আছে, আর কোনো কথা না বাড়িয়ে চলে এলাম। খাবার খেয়ে এসে রিয়াকে টিফিন বক্সটা ফেরত দিল, সাথে ধন্যবাদ। ডেস্কে বসে কাজ করছে সে সময় রিয়া বলল, নিলয়, বলো। তানহাকে চেনো? তানহাকে?
আমাদের অফিসে নতুন জয়েন করেছে। ওকে, দাঁড়াও। ঠিক আছে। একটু পর রিয়া নতুন জয়েনিং করা মেয়েটিকে নিলয়ের সামনে নিয়ে এলো। হাই ভাইয়া, হাই। আমাকে চিনতে পারছেন? চেনা চেনা লাগছে কিন্তু ঠিক মনে করতে পারছি না। আর তোমার যে বয়স, তোমাকে তো জব দেওয়ার কথা না? ভাই, আপনার মনে আছে 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট থেকে 2টো মানুষকে বাঁচিয়েছিলেন? সেদিন যদি আপনি না থাকতেন তাহলে হয়তো আমরা কেউই বাঁচতাম না। তার মানে তুমি? জি ভাইয়া, আপনি হয়তো অন্ধকারে দেখতে পাননি, কিন্তু আমি দেখেছিলাম। যখন আপনি আমাদের হসপিটালে রেখে চলে গিয়েছিলেন, তারপর 2 দিন হাসপাতালে থাকার পর যখন সুস্থ হয়ে যায়, আপনাকে অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি। আম্মু অনেকবার আপনাকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আপনার ঠিকানা তো কিছুই জানি না, তাই আপনাকে আর সন্ধান করতে পারিনি। আমি দুঃখিত যে আমি দুঃখিত যে পরে আর তোমাদের কোনো খোঁজ নিতে পারিনি। আসলে সেই সময় কিছু কাজ ছিল। এখন বলো, আন্টি কেমন আছেন? আম্মু আর এখন নেই। নেই মানে? কিছুদিন আগে স্ট্রোক করে মারা গেছে। আমি সরি। আর আঙ্কেল কেমন আছে? ভাইয়া, পৃথিবীতে এখন আমার কেউ নেই। যখন আমি অনেক ছোট, তখন আব্বু মারা যায়। আম্মু লালন পালন করতেন ওনার শিক্ষকতার উপার্জনের টাকা দিয়ে। কিন্তু এখন জব করতে গেলে কেন? বেঁচে থাকার জন্য। তানহার সাথে আরও কিছু কথা বলল। কথা বলার সময় নিলয় স্পষ্ট দেখতে পাচ্ছিল তানহার চোখে জল। ডেস্কে বসে কাজ করছিল, ঠিক এমন সময় জান্নাত তার রুমে আসতে বলল। আর বসে না থেকে জান্নাতের রুমে গেল নিলয়। জি ম্যাডাম, বলুন। রাগ করেছো আমার উপর? আপনার উপর রাগ করতে যাব কেন? আমি জানি তুমি আমার উপর রেগে আছো। কি করবো বলো? তুমি তো আমার একটা কথাও শোনো না, সবসময় শুধু রিয়ার সাথেই কথা বলো। ম্যাডাম, কাজের কিছু থাকলে বলুন, আমি আপনার এসব আজাইরা কথা শুনতে পারবো না। তুমি কি আমার কথায় বিরক্ত হও? জান্নাত করুণভাবে তাকিয়ে বলল। হ্যাঁ, আমি অনেক বিরক্ত হই। কি এত কথা তোর? বারবার আমাকে তোর কেবিনে আসতে হবে? আমি তোর কাজ করি ঠিক আছে, কিন্তু তাই বলে আমি তোর অন্য কথা শুনতে পারবো না। তোর কাজ হলেই হলো। এতে তুই যদি আমাকে তোর অফিসে রাখিস তাহলে রাখ, না হলে আমি তোর অফিসার কাজ করতে পারবো না। তুমি আমাকে তুই করে বললে? হ্যাঁ বলছি, কি করবি তুই? কিছু না, যাও তুমি কাজ করো। সেখানে আর এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে ডেস্কে চলে এলো নিলয়। রাগের মাথায় কি থেকে কি বললো আল্লাহ ভালো জানেন। এখন জান্নাত যে কি করবে, আর বারবার ওকে ডাকারই বা কি আছে। মনে মনে এসব ভাবছে আর কাজ করছে। কাজ করতে করতে প্রায় দুপুর হয়ে গেছে, মানে লাঞ্চের সময়। এই যে স্যার। হ্যাঁ বলো। যাবেন না? কোথায় যাব? কোথায় মানে? তোমার মনে নেই? কি বলেছিলাম মনে পড়ছে না। ঠিক আছে, মনে করতে হবে না। আমি গেলাম, তুমি থাকো। আরে রাগ করছো কেন? লাঞ্চ করতে তো যাবই, তুমি তানহাকেও ডেকে আনো। কেন? আমি বলছি তাই। ঠিক আছে, ডেকে আনছি, তুমি একটু অপেক্ষা করো। রিয়া চলে যাওয়ার পর চেয়ারে বসে ভাবছি কি করা যায়। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকালো, দেখলো জান্নাত। কিছু বলবেন? লাঞ্চ করবে না? করব। তাহলে আমার কেবিনে আসো। আজ একসাথে লাঞ্চ করতে পারবো না। সকালে রিয়ার টিফিন খেয়েছি, তাই এখন তাকে খাওয়াতে হবে। ওর টিফিন খেতে হবে কেন? কারণ আব্বু আম্মু বাসায় নেই। ও আপনি খেয়ে নিন। ঠিক আছে। জান্নাত চলে যাওয়ার পর রিয়া আর তানহা এলো। তাদের কোনো কথা বলতে না দিয়ে নিলয় বলল। চলো কোথায় ভাইয়া? লাঞ্চ করতে। কিন্তু আমি তো টিফিন এনেছি। তাতে কি, আজ না হয় আমাদের সাথেই খেলে। ঠিক আছে, চলুন। রিয়া, একটা কথা বলার ছিল। বলো। তোমার বাসায় কে কে থাকে? বিয়ের প্রস্তাব দিবা নাকি? ওই চুপ করো, আগে যা বলছি তার উত্তর দাও। আমি, আব্বু আম্মু আর ছোট্ট একটা ভাই। ভাই কি করে? ক্লাস 3-তে পড়ে। তাহলে গুড। আরে কিসের গুড, বলবে তো? তোমার বুঝতে হবে না, আগে রেস্টুরেন্টে ঢুকো, তারপর সব বলছি। ঠিক আছে। অফিসের পাশে একটা রেস্টুরেন্টে গেল ওরা। ভিতরে যাওয়ার পর তিনজনে খাবার অর্ডার করলো, তারপর খেতে শুরু করলো। তানহা, তুমি কোন ক্লাস অবধি পড়াশোনা করেছো বা এখনো করো? ইন্টার প্রথম বর্ষে এক্সাম দিয়েছি। সেটা তো অনেক আগে হয়েছে। রিয়া, তুমি চুপ করে খাও। ওকে। তানহা বলো। জি ভাইয়া, রিয়া আপু ঠিকই বলেছেন। অনেক দিন আগে এক্সাম দিছি, 2 দিন আগেই রেজাল্ট দিয়েছে। বুঝলাম, এখন তোমার ইচ্ছা কি? এখন আর কোনো ইচ্ছা নেই। মানে আর পড়াশোনা করবে না? ইচ্ছা ছিল, আর আম্মু অনেক ইচ্ছা ছিল বড় হয়ে আমি শিক্ষিকা হব, কিন্তু আগে তো বাঁচতে হবে, তাই না? তোমার রেজাল্ট কি হয়েছে? ভাইয়া এগুলো বাদ দিন।
যেটা বললাম সেটা বলো। প্রথম হয়েছি। বলেই কান্না করে দিল তানহা। আরে কান্না করছো কেন? ওকে, আমি কান ধরছি আর কখনো এসব বলবো না। ভাই আপনার কথা শুনে কান্না পাইনি, কান্না পেয়েছে আম্মুর কথা মনে করে। আম্মুকে বলেছিলাম এবারও আমি প্রথম হব, কিন্তু আমার কি কপাল দেখুন, আম্মু আমার রেজাল্টটাও শুনে যেতে পারলো না। ঠিক আছে, এখন খাও। আর রিয়া? রিয়া নিশ্চুপ। ওই কি হলো তোমার? রিয়া এবারও নিশ্চুপ। ওই রিয়া, আও, মারলে কেন? এত সময় ধরে ডাকছি, শুনতে পাও না? তুমি তো চুপ করে খেতে বললে। ওদের কথা বলা দেখে তানহা ফিক করে হেসে দিল। যা কাজ রিয়ার জন্য হলেও মেয়েটা হাসলো, সবসময় তো চুপ করেই থাকে। বলো কি বলবে? আজকে তানহা তোমার বাসায় থাকবে। মানে ভাইয়া আমি রিয়া আপুর বাসায় থাকতে যাব কেন? আমি বলছি তাই। কিন্তু ভাইয়া। আমাকে কি পর ভাবো? না কিন্তু ভাইয়া। তাহলে যা বলছি তাই শোনো। আর রিয়া, তোমার বাসায় কি সমস্যা হবে? একদম না। ঠিক আছে, যা বললাম তাহলে সেটাই করো। তারপর আরও কিছু কথা বলতে বলতে লাঞ্চ শেষ করে অফিসে চলে এলো। কিছু সময় কাজ করার পর আম্মুকে কল করলো নিলয়। আম্মু, তোমরা এখনই বাসায় চলে আসো। কিন্তু কেন? আগে আসো, তারপর আর আমার বুড়ি গার্লফ্রেন্ডটাকে সাথে নিয়ে এসো। ঠিক আছে, আসছি। আর কোনো কথা না বলে কল কেটে দিল নিলয়। তারপর আবার কাজে মন দিল, কিন্তু বারবার একটা পয়েন্টে এসে আটকা পড়ছে। অনেকবার চেষ্টা করেও কাজটা করতে পারলো না। তাই ভাবলো জান্নাতের কাছে যাই, যে ভাবা সেই কাজ ফাইল ম্যাডাম, আসবো? আসো। এই জায়গায় একটু সমস্যা হয়েছে। থেকে সমস্যাটা দেখিয়ে একটু ভাবার পর জান্নাত নিজেই কাজটার সলিউশন বের করে দিল। ধন্যবাদ। বল। ম্যাডাম, কিছু কথা বলি। আমি আপনাকে এত অপমান করি, তারপরেও কেন রাগ করেন না? ভালোবাসার মানুষের প্রতি রাগ রাখতে নেই। ও ঠিক আছে, বাই। হুম। ম্যাডামের কেবিন থেকে বের হয়ে আবার নিজের কাজে মনোযোগ কি হলো নিলয়। অফিস টাইম শেষ, তাই বাসায় যাওয়ার জন্য রেডি হতে লাগলো। একটু আগে রিয়া আর তানহা চলে গেছে। বাইরে দাঁড়িয়ে আছে এমন সময় জান্নাত গাড়ি নিয়ে সামনে এলো। বাসায় যাবে না? যাব। গাড়িতে ওঠো। আমি যেতে পারবো, আপনি যান। চুপচাপ গাড়িতে ওঠো। কথা না বাড়িয়ে জান্নাতের গাড়িতে উঠল নিলয়। যান। তোমার ড্রাইভার নেই কেন? সরি, তুমি করে বলে ফেললাম। সমস্যা নেই, আর ড্রাইভার রাখতে মন চায় না, তাই নিজেই চালায়। ও। আচ্ছা, তোমার বাবা মা কোথায় গেছেন বললে না? মামার বাসায় গেছে কিছু কাজের জন্য। ও আসবে কবে? আজকে আসতে পারে। নিলয়, তোমার কলেজের কথা মনে পড়ে? পড়লেই বা কি, সেটা আমাদের অতীত, তাই না? কিন্তু। জান্নাত, এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না, প্লিজ এসব আর বলো না। ঠিক আছে। তারপর দুজনেই নিশ্চুপ। কিছু সময় পর বাসার সামনে এসে জান্নাত নিলয়কে নামিয়ে দিয়ে চলে গেল। বাসার ভিতরে এসে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে দেখে রাত 7টা বাজে। ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখলো বুড়ি নীলা, তার মানে আব্বু আম্মু চলে এসেছে। ভাইয়া তুমি এমন কেন? আমি আবার কেমন? এই যে তুমি আমাদের এগিয়ে আনতে যাওনি, জানো আমি কত কষ্ট পেয়েছি। ওরে আমার বুড়িরে কত কষ্ট পেয়েছে। চলো ডিয়ার গার্লফ্রেন্ড, আম্মুর কাছে যাই। যাব না। কেন? আগে তুমি আমাকে কোলে নাও। আমার এত শক্তি নেই যে তোমাকে কোলে নিব। যাও, তোমাকে নিতে হবে না। এত বড় মানুষ আমার মতো 5 বছরের কিউট মেয়েকেই কোলে নিতে পারবে না। বাব্বা কত রাগ। আসো বুড়ি। তারপর নীলাকে কোলে করে আম্মু আব্বুর কাছে গেলাম। আব্বু আম্মু, তোমাদের কিছু কথা বলার আছে। জানি না তোমাদের ফলাফল কি দাঁড়াবে, কিন্তু তোমরা প্লিজ আমার কথাটা রেখো। প্রয়োজন হলে কিছু সময় ভাবতেও পারো। আগে বলবি তো কথাটা কি? নিলয় তানহার ব্যাপারে সব বলল। এখন তুমি কি চাও? আব্বু, মেয়েটার পৃথিবীতে আপন বলতে কেউ নেই, আর আমার নিজের কোনো বোনও নেই। তাই বলছি, তানহা আমাদের সাথেই থাকবে এবং পড়াশোনা করবে। কিন্তু মেয়েটা কি রাজি হবে? হতে হবে। নিলয় তোমার যা করার করবে, মেয়েটার ইচ্ছাটা পূরণ করতেই হবে। আব্বু, তোমরা একটু ভাবতে পারো, কোনো সমস্যা নেই। এত ভাবাভাবি কি আছে? তাহলে তোমরা রাজি? কেন, আমরা কি রাজি হতাম না? ভেবেছিলাম তোমাদের অনেক করে বোঝাতে হবে, কিন্তু তার আর প্রয়োজন হলো না। থ্যাংক ইউ আব্বু আম্মু। আর একটা কথা ছিল। কি বল? তানহাকে তোমরা বাবা মায়ের অধিকার দিতে হবে। আরে পাগল, ওকে আমার মেয়ে করে বাসায় রাখবো, চিন্তা করিস না। সত্যি? সত্যি। লাভ ইউ আব্বু আম্মু। আর আমাকে কে বলবে? আরে আমি তো ভুলেই গেছি, আমার বড়িটা এখানে আছে।
থাক, আর বলতে হবে না। ওকে বুড়ি। আরও কিছু কথা বলে রুমে চলে এলো। হাফ ছেড়ে বাঁচলো যেন নিলয়। ভেবেছিল আব্বু আম্মু অপরিচিত একটা মেয়েকে বাসায় এনে বাবা মায়ের অধিকার দিবে, ভাবতেই পারেনি। অনেক খুশি লাগছে, তার থেকেও গর্ব হচ্ছে আব্বু আম্মুর প্রতি। পরের দিন এখনও তানহা বা রিয়াকে এটা নিয়ে কিছু বলেনি, সারপ্রাইজ দিবে তাই। লাঞ্চ শেষ করে কাজ করছে, ঠিক সেই সময়ে ম্যাডামের রুমে জোরে জোরে কথা বলা বাইরে থেকে শুনতে পেল ওরা। কথা বললে ভুল হবে, অনেকটা বকাঝকার মতো। সবাই কাজ বাদ দিয়ে ম্যাডামের রুমের দিকে তাকিয়ে আছে, কিন্তু বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছে না। এভাবে আরও কিছু সময় পার হওয়ার পর দেখলো তানহা ম্যাডামের রুম থেকে কান্না করতে করতে বের হচ্ছে। তানহার এমন কান্না দেখে বুকের ভিতরে ছ্যাদ করে উঠল নিলয়ের। যদিও ওর নিজের কোনো বোন না, কিন্তু যখন ও নিলয়কে ভাইয়া বলে সব কিছু বলেছে, তখন থেকেই ওকে নিজের বোনের অধিকার দিয়েছে। অফিসের সব স্টাফ তানহার কাছে গিয়ে জিজ্ঞেস করছে কি হয়েছে। রিয়াকে দেখলো তানহাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এসব একদম নিলয়ের সহ্য হচ্ছিল না, উঠে গিয়ে তানহার কাছে গেল। সবাই এখান থেকে যা আর নিজের কাজ কর। অনেক রেগে আর জোরে বলল সবাই, আর কিছু না বলে চলে গেল। কিন্তু রিয়া তানহার কাছে আসে। এই মেয়ে, তোকে কি আলাদাভাবে যেতে বলতে হবে? তুমি আমাকে তুই? হ্যাঁ তুই। যা এখান থেকে। ভয় পেয়ে রিয়া কিছু না বলে চলে গেল। এবার নিজেকে স্বাভাবিক করে বললাম, তানহা বোন আমার, সত্যি করে বলবি তুই কি ম্যাডামকে কিছু বলেছিস? ভাইয়া বিশ্বাস করুন, আমি ম্যাডামকে কিচ্ছু বলিনি। কাজে একটা ভুল হয়েছে, যার জন্য ম্যাডাম আমার মৃত আম্মু আব্বুকে নিয়ে বকাঝকা করছে। তানহার থেকে আর কিছু না শুনে তানহার হাত ধরে জান্নাতের কেবিনে গেল নিলয়। তুই তানহাকে কি বলেছিস? ওর কাজে ভুল হয়েছে তাই বলেছি। তানহাকে সরি বল। হাউ ফানি! ওকে আমার সরি বলতে হবে নাকি? হ্যাঁ হবে। যদি না বলি? আর ওকে আমার জব দেওয়াটাই ভুল হয়েছে। কেন যে এমন একটা বাজে মেয়েকে জব দিতে গেলাম। জান্নাতের কথা শুনে ঠাস ঠাস করে ওর গালে চড় বসিয়ে দিল নিলয়। জান্নাতের কথাগুলো সূচের মতো শরীরে বেঁধে যেতে লাগছিল। অনেক বেশি রাগ হচ্ছিল, তাই সহ্য করতে না পেরে অনেকটা শক্তি দিয়ে থাপ্পড় মারল। কি ভেবেছিস তোর যা ইচ্ছা তাই বলবি? তুই জানিস তানহাকে? জান্নাত গালে হাত দিয়ে আছে। নিলয় আবারও বলে, তুই কি করে বলবি? আমি বলছি তাহলে, তানহা আমার বোন। কিন্তু তোমার তো নিজের কোনো বোন নেই। হ্যাঁ সেটা পরশু অবধি ছিল, কিন্তু গতকাল থেকে তানহা আমার বোন। যদিও ও আমার নিজের মায়ের পেটের বোন না, কিন্তু এখন থেকে তানহা আমার মায়ের পেটের বোন। আর তুই যে জবের জন্য তানহাকে বকা দিয়েছিস, সেই জব আজ থেকে ও করবে না। কালকের মধ্যে তুই রিজাইন লেটার পেয়ে যাবি। কথাগুলো বলে ডেস্ক থেকে ব্যাগটা নিয়ে তানহাকে সাথে করে অফিসের বাইরে চলে এলো নিলয়। ভাইয়া ম্যাডামের সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি। এটা আমি শুনতে চেয়েছি। না, কিন্তু জব ছেড়ে দিলে আমি বাঁচবো কি করে? ভয় পাচ্ছিস? তুই এখন আমার বোন। গতকাল আব্বু আম্মুকে সব বলেছি। তোকে আজ সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারিনি। কথাগুলো বলে তানহার দিকে তাকাতেই দেখলো মেয়েটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, যা দেখতে নিলয়ের একদম ভালো লাগছিল না। তাই হাসানোর জন্য বলল, তুই কি জানিস, তুই কান্না করলে একদম পেতনির মতো লাগে। ভাইয়া। ঠিক আছে আর বলবো না। আর সরি তুই করে বলছি। সরি কেন? এখন থেকে তুই করেই আমাকে বলবে। হুম, আর তুইও আপনি না তুই করে বলবি। ঠিক আছে। তারপর একটা রিক্সা করে সারাটা রাস্তা তানহার সাথে কথা বলতে বলতে বাসায় চলে এলো নিলয়। বাসার ভিতরে আসতেই আম্মুকে বলল, আম্মু, ও তানহা। চুপ হারামজাদা! মায়ের কাছে মেয়েকে পরিচয় করিয়ে দিস, তোর লজ্জা করে না একটু? আম্মুর কথা শুনে তানহা হেসে দিল। তাই বলে? চুপ কর। তানহা মা, আয় আমার সাথে। তানহাকে সাথে করে নিয়ে আম্মু রুমে চলে গেল। আপনাদের হয়তো বলা হয়নি, নিলয়দের বাসা 3 তলা। উপরে ওরা থাকে আর নিচের 2 তলা ভাড়াটে থাকে। ভাড়া দিয়েই অনেক টাকা পাওয়া যায়, যার জন্য নিলয় চাকরি করতে চায়নি। সে যাই হোক, আম্মু তানহাকে নিয়ে রুমে যাওয়ার পর নিলয় আর সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে এসে ফ্রেশ হয়ে নিল। ভাইয়া, আপুটা কি এখন থেকে এখানেই থাকবে? হুম। আর বুড়ি, তুই যেন ওর সাথে খারাপ ব্যবহার করবি না। তুমি আমাকে কি বললে? এখন তোমার জরিমানা হয়ে গেছে। কিসের জরিমানা? এই যে তুমি আমাকে তুই করে বলেছো। আল্লাহ, আমি তো ভুল করে বলেছি। কোনো কথা নাই, তবে এটা একটু ভিন্ন জরিমানা হয়েছে। শুনে এবার জরিমানাটা কি? কাল আমরা ঘুরতে যাব। আমার যত ইচ্ছা ঘুরবো, খাবো, তোমার কিছু বলা যাবে না।
তাহলে তো আমি ফকির হয়ে যাব। হলে হবে, তাতে আমার কি? আমি তো তোমার বিএফ, তাই না? বিএফ এর থেকে টাকা নিবে? চুপ। বিএফ মানে বেস্ট ফ্রেন্ড, তাই তোমার থেকে আমি নিতেই পারি। আমি কিন্তু মন খারাপ করব। আমিও আন্টিকে বলে দিব। নিলয় ভাই আমাকে বকা দিয়েছে। থাক, তার আর দরকার হবে না। হুম, এখন চলো, তোমাকে ডাকছে। ওকে ডিয়ার গার্লফ্রেন্ড, চলো। নীলাকে সাথে করে নিয়ে আব্বু আম্মু রুমে গেল নিলয়। দেখলো আব্বু আম্মু অনেক হেসে হেসে কথা বলছে। কি ব্যাপারে তো হাসাহাসির কি আছে? নিলয়, তোকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু কেন? তানহাকে বাসায় আনাই। ও, জানিস মেয়েটা অনেক ভালো। আরে দেখতে হবে না মেয়েটা কাদের। ঠিক বলছো। তা নিলয় এখন কি করবি? মানে? ওকে কোন কলেজে ভর্তি করতে হবে, তাই না? সেটা তো করতেই হবে, আমার বোন বলে কথা। আগামীকাল তাহলে ওকে ভর্তি করে নিয়ে আয়। কাল হবে না। কেন? তোর আবার কি হলো? কারণ তোমার ছেলে আমাকে নিয়ে ঘুরতে যাবে। তাই বলে সকালেই? বললাম তো না। ওকে বুড়ি, তাই হবে। তাহলে পরশু যাও। আমিও তাই ভাবছি। এখন তানহা কোথায়? আমি ওকে রুমে রেখে আসছি। তাহলে আমি তানহাপুর কাছে গেলাম। কিছু খেয়েছে? না, বলল অফিসে নাকি লাঞ্চ করেছে। ঠিক আছে। আরও কিছু সময় কথা বলে রুমে চলে এলো নিলয়। হঠাৎ মনে পড়লো রিয়াকে অফিসে ধমক দেয়াই হয়তো কষ্ট পেয়েছে মেয়েটা। তাই আর দেরি না করে রিয়াকে কল দিল। হ্যাঁ নিলয়, বলো। কি করো? এই তো বাসায় এসে ফ্রেশ হলাম। কেন বলো তো? আমি কি জিজ্ঞেস করতে পারি না? পারো, কিন্তু কখনো আগে থেকে কল করনি তো, তাই আর কি। হুম আসলে রিয়া, অফিসে তোমাকে কি থেকে কি বলেছি সেটা নিয়ে যদি কষ্ট পেয়ে থাকো তাহলে আমি সরি। আসলে মাথা ঠিক ছিল না। ঠিক আছে, সরি বলতে হবে না। এখন তানহা কোথায়? বাসায় নিয়ে এসেছি। আর তোমাকে বলাই হয়নি, তানহা এখন থেকে আমাদের সাথেই থাকবে, আমার ছোট বোন আর আব্বু আম্মুর মেয়ে হয়ে। ওয়াও, অনেক ভালোই হবে তাহলে। হুম তুমি কি করো? রিয়ার সাথে অনেকটা সময় কথা বলার পর বিছানায় শরীরটা এলিয়ে দিল নিলয়। এরকমভাবে কিছুটা সময় থাকার পর বন্ধুদের সাথে মেসেঞ্জারে কথা বলতে লাগলো। শালার জবটার জন্য বন্ধুদের সাথেও ঠিকমতো কথা বলতে পারে না। তারপর সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নিল। ড্রয়িং রুমে বসে আছে এমন সময় নীলা বলল, আন্টি, আজ আমি আপুর সাথে ঘুমাবো। আজ না, অন্য আরেকদিন। না, আজকেই। নীলা, ভাইয়া, আমি নীলাকে বলেছি এটা বলতে। আমি আর নীলা না হয় একসাথেই ঘুমাই। কিন্তু মা, তোর যদি কোনো সমস্যা হয়? আম্মু, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে ঘুমাস। সবার সাথেই তানহা কথা বলতে লাগলো। তবে নিলয়ের সব থেকে ভালো লাগছে তানহা আব্বু আম্মুকে আব্বু আম্মু বলেই ডাকছে, যেটা দেখে মনে অনেকটা শান্তি অনুভব করলো। সবার সাথে কিছু সময় কথা বলে রুমে এসে ঘুমিয়ে গেল। পরের দিন ডিয়ার বয়ফ্রেন্ড, এখন আমার জন্য আর আপুর জন্য খাবার অর্ডার দাও। ওই, আমি তোর কোন কালের বয়ফ্রেন্ড শুনি? দেখো, আমাকে তুই করে বলবে না। আহা, নীলা বললে কি সমস্যা? আমাকেও তো তুই করে বলে। আপু, তুমি ছোট, তাই বুঝবে না। আমাকে কথা বলতে দাও। নীলার কথা শুনে ওরা দুজন হাসবে না কান্না করবে কিছুই বুঝলো না। এতটুকু মেয়ে একদম বুড়ির মতো কথা বলে। শুধু শুধু তো আর বুড়ির উপাধি দেয়নি তাকে। সে যাই হোক, ওদের কথা মতো খাবার অর্ডার করলো নিলয়। হ্যাঁ, আমরা নীলার কথা মতোই ঘুরতে বের হয়েছি। পিচ্ছি হলেও রাগ অভিমান অনেক। সারাটা দিন আমাকে পাগলের মতো ঘুরপাক করাচ্ছে। কিছু ভুল হলেই হয় কান্না, বা তানহার ফোন নিয়ে আব্বু আম্মুকে কল করে বলবে আমি নাকি ওকে মেরেছি। কিছু সময় পর ওয়েটার খাবার দিয়ে গেল। তিনজনে বসে খাচ্ছে এমন সময় তানহা বলল, ভাইয়া, দেখো তো, ওইটা ম্যাডাম না? তো দেখো কেমন করুণভাবে তাকিয়ে আছে। বাদ দে এই ছলনাময়ীর কথা। তোকে হয়তো কিছু বলতে চাই। বলবে না? আর তুই এসব কি বলছিস, ভুলে গেলি ওর ডাইনির মতো রূপের কথা? না ভাইয়া, ম্যাডাম হয়তো তেমন না। তুই আর একটা কথা বললে, সেদিন যে ম্যাডামকে দিয়েছিলাম তোকেও আজ সেটা দিব। নিলয়ের কথা শুনে তানহা চুপ করে গেল। মিষ্টি খাবে ডার্লিং? তাই? কি মিষ্টি ভাইয়া? থাপ্পড় মিষ্টি খাবে? আরে কান্না করছিস কেন? তুমি পচা। তানহা আপু, চলো আমরা বাসায় যাই। ভাইয়ার সাথে থাকবো না। বোন আমার, প্লিজ কান্না থামাও।
ঠিক আছে, আমরা এক্ষুনি চলে যাব। ভাইয়া চলো এখন বাসায় যাই। ঠিক আছে চল। নীলার কান্না দেখে বাসায় যেতে রাজি হলো নিলয় তানহা। নীলাকে দাঁড় করিয়ে বিল দিতে গেল, কিন্তু বিল দিয়ে এসেই অনেক অবাক হলো। জান্নাত ওদের দুজনের সাথে হেসে হেসে কথা বলছে। ভাইয়া তুমিও তাহলে প্রেম করেছো? হঠাৎ তানহার এমন কথা শুনে অবাক না হয়ে পারল না, কিন্তু নিজেকে স্বাভাবিক করে বলল, কিসের প্রেম? থাক, আর বলতে হবে না। ম্যাডাম আমাদের সব বলেছে। কি বলেছে? এই যে তোমার আর ম্যাডামের রিলেশনশিপের কথা। চুপ। আর ওই আপনার লজ্জা লাগে না এসব কথা সবাইকে বলতে? নিজের ননদিকেই তো বলেছি। কিসের ননদ? তোমার সাথে আমার বিয়ে হলে তো তোমার বোন আমার ননদ হবে, তাই না? বিয়ে? সেটাও আবার তোমাকে? হাস্যকর। দেখা যাবে। দেখতে পারবে। এখন বলো, অফিস যাওনি কেন? আমার জন্য। মানে? নীলা প্লাস তানহা সব বলে দিল জান্নাতকে। আগামীকাল আসবে কি? না। কেন? কাল তানহাকে কলেজে ভর্তি করাতে হবে। তাহলে জবের কি হবে? ওর জব করতে হবে না? সেসবের জন্য এখনো রেগে আছো? আর আমি তানহার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। রাগ না। আর তুমি সেদিন ওর সাথে খারাপ ব্যবহার না করলেও ওকে আর জব করতে দিতাম না। এখন ওর ইচ্ছাটাই পূরণ করার প্রচেষ্টা করবে। ও, নীলা তানহা চল। চল। জান্নাতের সাথে আর কোনো কথা না বলে বাসায় চলে এলো তারা। একদিন বাসায় কিছু কাজ করার জন্য অফিসে যেতে পারেনি। কাজ বলতে তানহাকে নতুন কলেজে ভর্তি করা। অফিসের ঠিক উল্টো দিকে তানহার কলেজে, তাই ওকে এগিয়ে দেওয়ার সময় পায় না নিলয়। তবে বাসা থেকে কলেজের দূরত্ব 5 মিনিটে। সে যাই হোক, অফিসে বসে কাজ করছে নিলয়। এমন সময় জান্নাত এলো। কি করছো? দেখছেন না কি করি? তুমি সবসময় এমন করো কেন? তো কেমন করব? বিরক্ত করবেন না প্লিজ। আপনি এখন যান। জান্নাত আর কিছু না বলে চলে গেল। লাঞ্চ টাইমে একা বসে আছে নিলয়। এমন সময় এক কলিগ সাইফ এলো। নিলয় ভাই, কি খবর? এই তো। আপনার? ভালো। ভাই, একটা হেল্প লাগবে। বলুন কি হেল্প লাগবে? আপনি আগে বলুন, রাজি হবেন? রাজি হওয়ার মতো কথা হলে অবশ্যই রাজি হব। ভাই, আমার আসলে রিয়াকে ভালো লাগে। তো? আপনি যদি ওকে একটু বলতেন। দেখুন সাইব ভাই, আপনি ওকে ভালোবাসেন তাই আমার মনে হয় এটা আপনার বলাই বেটার হবে। কিন্তু আপনি যদি ওকে বোঝাতেন। ঠিক আছে, বলবো। ধন্যবাদ। সাইফ চলে যাওয়ার পর নিলয়ও এসে ডেস্কে বসলো। রিয়া আপন মনে সে তার কাজ করছে। রিয়া, একটা কথা বলি। বলো। তুমি কি কাউকে ভালোবাসো? বাসি। ও, আসলে সাইব বলল সে তোমাকে ভালোবাসে, তাই জিজ্ঞাসা করলাম। কথাটা শেষ হতে না হতে রিয়া নিলয়ের দিকে করুণভাবে তাকালো। ওর চোখ দেখে বোঝা যাচ্ছে নিলয়কে কিছু একটা বলতে চায়, কিন্তু সেদিকে কান না দিয়ে কাজ করতে লাগলো। সেদিনের মতো কাজ শেষ করে বাসায় চলে আসলো। পরের দিন লাঞ্চ টাইমে নিলয় আর রিয়া বসে আছে, কিন্তু মেয়েটাকে দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে, যার জন্য কিছু বলার সাহস খুঁজে পাচ্ছে না নিলয়। তারপরেও মনে একটু সাহস সঞ্চয় করে বলল, তুমি কি রেগে আছো? হ্যাঁ, আর এখন তোর ঘাড় মটকাবো। মানে আমি আবার কি করলাম? কি করিসনি সেটা বল। তুই কি কিছু বুঝিস না? আমি আবার কি বুঝবো? ধুর, ওকে দাঁড়া, আমি নিজেই বলছি। দাঁড়িয়ে গেল নিলয় রিয়ার কথা মতো। রিয়া আবারও বলে, দাঁড়ালি কেন? তুমি বললে তাই। চুপ। আমি কি সেই দাঁড়ানোর কথা বলছি? রিয়া 1 মিনিট নীরবতা পালন করে বলল, নিলয়, জানি না তুমি আমাকে কি ভাবো, কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমি আমার জীবনের একটা অংশ মনে করি। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তোমাকে ভালো লাগতো। আর সেদিন যে তানহাকে বাসায় নিয়ে গিয়ে নিজের বোনের অধিকার দিয়েছো, সেদিন থেকেই তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমাকে কিছু বলার আগেই উল্টো সাইপের কথা বলে আমাকে রাগিয়ে দিলে। প্লিজ নিলয়, তুমি আমাকে ফিরিয়ে দিও না। রিয়ার কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল নিলয়ের। যাকে ভালো বন্ধু ভাবতো সেই নাকি আজ নিলয়কে ভালোবাসে। কিন্তু নিলয় তো কাউকেই ভালোবাসে না। হ্যাঁ, একজনকে এখনো ভালোবাসে, তবে সেটা জান্নাত। জান্নাত ছাড়া কাউকে ওর জীবনে কল্পনাও করতে পারে না, হোক সেটা দূরে বা কাছে। নিলয়, কিছু তো বলো। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? কারণ আমি একজনকে ভালোবাসি। কিন্তু কখনো তো আমাকে বলোনি। বলার প্রয়োজন মনে করিনি। কিন্তু রিয়াকে থামিয়ে দিয়ে নিলয় বলে, তুমি আমার জীবনের একজন শুভাকাঙ্ক্ষী হয়ে থাকতে পারো, কিন্তু সঙ্গী নয়।
ঠিক আছে, তবে একটা কথা জানতে চাই, কি বলো? কাকে তুমি ভালোবাসো? আমাদের ম্যাডামকে। মানে? জানি অবাক হচ্ছ, কিন্তু এটাই সত্যি। কিন্তু উনি তো, কিছু মনে না করলে জানতে পারি তোমার আর ম্যাডামের রিলেশনের কথা? কেন নয়? যখন আমরা অনার্স দ্বিতীয় বর্ষ পড়তাম তখনই জান্নাতের সাথে আমাদের পরিচয়। সব বড়লোক বাবার মেয়ের মতো জান্নাত ছিল না, ও ছিল একদম তাদের উল্টো। যেটা দেখে প্রথম আমি মুগ্ধ হই। জান্নাত আর আমি একই ডিপার্টমেন্টে ছিলাম, তাই পরিচয় হয় পড়াশোনার ফাঁকেই। একদিন ক্লাস শেষ করে জান্নাতকে বলি, জান্নাত, কিছু কথা বলার ছিল। বলো। আমি তোমাকে ভালোবাসি। সরি নিলয়, এটা আমি পারবো না। তুমি আগে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও, তখন তোমার সাথে প্রেম করব। কিন্তু ততদিন হয়তো তুমি থাকবে না। তবে আমার থেকেও ভালো কাউকে জীবনে পাবে। আর কিছু না বলে জান্নাত চলে যায়। কিন্তু তখন ছিলাম নাছোড়বান্দা, আর এমনিতেই কলেজে থাকাকালীন ছিলাম 1 নম্বর বাদর। এভাবে জান্নাতের সাথে টুকটাক কথা বলতাম প্রতিদিন। জান্নাতকে ভালোবাসি না বললে যেন আমার দিনটাই মাটি হয়ে যেত। প্রতিদিন ভিন্ন ভিন্নভাবে ভালোবাসি কথা বলতে হয়েছে, আর জান্নাত একইভাবে একটা উত্তর দিয়েছে, আগে নিজের পায়ে দাঁড়াও। অনেক সময় জান্নাতের প্রতি রাগ হতো, কিন্তু কিছু বলতে পারতাম না। একদিন হঠাৎ করে বন্ধুদের না বলে আব্বু আম্মুর সাথে মামার বাসায় চলে যাই। প্রায় 1 সপ্তাহ পরে যখন কলেজে আসি তখনই আমার উপর দিয়ে সিডর বয়ে যায়। তুই আমাকে কিছু না বলে কোথায় চলে গেছিলি? মামার বাসায়। আমাকে বলিস নাই কেন? কি বলতাম? জানিস আমি কত কষ্ট পেয়েছি। চুপ শালি, এত সময় ধরে মারছিস, আমার মনে হয় কষ্ট হচ্ছে না? ওকে, এসব বাদ, এখন চলো। কোথায় যাব? প্রেম করতে। কার সাথে? আমার সাথে। কেন, সমস্যা? আরে না বাবু। তারপর জান্নাতকে কোলে তুলে নিয়ে পুকুর পাড়ে চলে আসি। সেদিন থেকে শুরু হয় আমাদের ভালোবাসা। প্রায় 1 বছর কেটে যায়, দুজনেই অনেক হ্যাপি ছিলাম। কিন্তু হঠাৎ করেই আমি জান্নাতের সাথে ব্রেকআপ করি, সেটাও কোনো কারণ ছাড়া। জান্নাত অনেক কান্না করছিল, কিন্তু সেদিন আর জান্নাতের দিকে দেখেছিলাম না। আমার নিজেরও অনেক কান্না পেয়েছে, কিন্তু করতে পারিনি। কিভাবে করব? আমি তো মধ্যবিত্ত ঘরের ছেলে। ফাইনাল ইয়ারের এক্সাম দেওয়ার পর থেকে আমাদের মাঝে আর কোনো যোগাযোগ ছিল না। আর এখন তো তুমি সব জানোই। কথাগুলো শোনার পর নিলয় চোখ মুছে চলে যেতে লাগলো। রিয়া, আমি সরি। কোনো ব্যাপার না। আর সাইফের কথা ভেবে দেখতে পারো। আমার কথার কোনো উত্তর না দিয়েই রিয়া চলে গেল। সেখানে আর বসে না থেকে ডেস্কে বসে কাজ করতে লাগলাম। যাচ্ছি। ম্যাডাম আসবো? আসো। বলুন। কিছুই না, চুপচাপ এখানে বসে থাকো। কিন্তু আমার কাজ। সমস্যা আছে? কি সমস্যা? বলছি, আগে ছাড়ুন। বল। আমাকে ভালোবাসার কথা বলেছিল, কিন্তু সেটা আমি রিজেক্ট করে দেই এবং আপনার আর আমার অতীতের কথা বলি, যা শুনে কান্না করেছে। আর কোনো কথা না বলে ম্যাডামের রুমে বসেই কাজ করতে লাগলো নিলয়। ম্যাডামের রুমে বসে কাজ করছে নিলয়। এমন সময় রিয়া বাইরে থেকে কথাটা বলাতে বাইরের দিকে ম্যাডাম আসবো? আসলে ম্যাডাম, নিলয়ের সাথে কিছু কথা ছিল ম্যাডাম, অনেকটা পার্সোনাল। ঠিক আছে, চলো। বাইরে আরেকজন আছে, সাইফ। দেখা যাবে, এখন কাজ করো বসে। আসুন। তো বলুন। ওই চুপ। আপনি যাবেন মানে? আমি যাব। কেন যাব না? যাব না, ব্যাস। ওই তুই যাবি না, তোর ঘাট যাবে। এক প্রকার জোর করি জান্নাত ওদের সাথে কথা বলার জন্য নিয়ে এলো। 4 জন বসার পর কিসের জন্য? তবে নিলয় ভাই নিজের জন্য কিন্তু কাজটা করেছে। কিসের কাজ? আপনাকে এখনও নিলয় ভাই ভালোবাসে। ওই চুপ করুন, কী সব বলছেন? না, চুপ করবেন না, বলুন আপনি। নিলয় ভাই এখন আপনাকে অনেক অনেক ভালোবাসে। তাই বুঝি। কিন্তু ম্যাডাম, আপনি জানেন না? জানি তো, এই জন্য তো নিজের কেবিনে বসিয়ে কাজ করে। তোমরা কি চুপ করবে? আর ওই শালা, তোর এসব বলতে বলছে কে?
যেটা সত্যি সেটাই বলছি ভাই। রাগ তোর সত্যি? আহা বাবু, রাগ করছো কেন? আবার বাবু? তাহলে কি বলবো বাবু? চুপ শালি, থাক তোরা, আমি বাসায় গেলাম। আরে রাগ করছো কেন? জান্নাত কিছু আইটেমের নাম বলে। তাহলে কি করব? বিষ খাবো? এখানে কি পাওয়া যাবে? এত কথা বলিস কেন? আমি যা অর্ডার করেছি সেটাই দুজনে খাবো, আপনারা অর্ডার করতে পারেন। তারপর রিয়া খাবার অর্ডার দিল। থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে চুপচাপ বসে আছে নিলয়, কারণ নিলয় চায় না আরও একটা থাপ্পড় খেতে। এমনিতেই শাকচুন্নির যে রাগ। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, সেদিন রিয়াকে নিলয় আর জান্নাতের কথা বলার পর থেকেই রিয়া সাইফের সাথে কথা বলতো। কিছুটা আন্দাজ করতে পেরেছিল নিলয় তারা দুজন এখন একে অন্যকে ভালোবাসে, কিন্তু নিশ্চিত ছিল না। তবে আজ নিশ্চিত হলো, এক সপ্তাহের ব্যবধানে দুজন দুজনকে ভালোবেসে ফেললো। আর নিলয় সেটা তো সেদিন থেকেই কুয়ার মধ্যে পড়ে আছে, যেদিন থেকে জান্নাতের তার কেবিনের ভিতরে নিলয় ডেস্ক করে দিছে। সবসময় জ্বালাতন। সে যাই হোক, লাঞ্চ শেষ করে অফিসে এলো ওরা। নিলয় কাজ করছে এমন সময় জান্নাত চেয়ারটা তার দিকে ঘুরিয়ে নিল। কি হলো আবার? জান্নাত কোনো কিছু না বলে নিলয়ের কোলে বসে বলল, কি করছো এ? যেটা করছি সেটা করতে দাও। নিলয় নিশ্চুপ, কারণ মুখ ধরে রাখছে জান্নাত। বাবু তুমি এমন কেন? রাগ তোর বাবু। দেখো, এই রোমান্টিক সময় যদি তুই এসব বলিস তোর খবর আছে কিন্তু। আমি এত রোমান্টিক না যে তোর সাথে রোম্যান্স করব এখন। জান্নাত কিছু না বলে নিলয়ের নাদান ঠোঁটজোড়াকে নিজের মনে করে চুষতে লাগলো। প্রায় 7 মিনিট পর ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর দুজনেই হাঁপাতে লাগলো। কেমন লাগলো বাবু? একদম জঘন্য। তাহলে আবার দে। তার আর দরকার নাই। কেন? নিলয়ের কোল থেকে উঠে ডেস্কের উপর বসে দুপা চেয়ারের দুই পাশে দিয়ে নিলয়কে দোলাতে দোলাতে বলল, যদি আমার পেট খারাপ হয়? পাগল, কিস করলে পেট খারাপ হয় তোমাকে কে বলছে? ফেসবুকে দেখেছিলাম গার্লফ্রেন্ডকে কিস করে পেট খারাপ বয়ফ্রেন্ডের। মজা নাও। আরে না, সত্যিই দেখেছিলাম। আচ্ছা এখন বাদ, এসব এখন বাদ। এখন বল, তুমি আমাকে মিথ্যা বলতে গেলে কেন? কি মিথ্যা বলতাম? এই যে তুমি আমাকে ভালোবাসো না। সত্যিই ভালোবাসি না। দেখা যাবে বিয়ের পর। কাদের বিয়ে? তোমার আর আমার। হবে না বিয়ে। বাজি। আমি বাজি। বাট কি বাজি? তুমি যা বলবে তাই। ঠিক আছে, আমি যদি তোমাকে বিয়ে করতে পারি তাহলে তোমার সাধ্যমতো কিছু কাজ করতে দেব, যেগুলো তোমার হাড়ে হাড়ে পালন করতে হবে। ওকে। আর যদি বিয়ে না হয়? তাহলে সারা জীবনের জন্য তোমার জীবন থেকে চলে যাব। জান্নাতের কথা শুনে বুকের ভিতর নিজের অজান্তেই ছ্যাদ করে উঠল নিলয়ের। হয়তো নিলয় ওকে হারতে চায় না, কিন্তু জান্নাত ওর পরিবার রেখে ওদের পরিবারে কিভাবে থাকবে? জান্নাত হলো বাবা মায়ের একমাত্র সন্তান, এটা ছাড়াও ওর বাবার অনেক টাকা। ইচ্ছে করলে ওর বাবা একটা ভালো কোনো পরিবারে তার মেয়ের বিয়ে দিতে পারেন, কিন্তু জান্নাতের কথা শুনে এতটা অস্বস্তি লাগছে কেন নিলয়ের? ওর এমন চেহারা দেখে জান্নাত হেসে বলল, আরে ভয় পেও না, তোমাকে ছাড়া কোথাও যাব না। প্রয়োজন হলে তোমাকে জোর করে বিয়ে করব। দেখা যাক। জান্নাত তখন কিছু না বলে নিলয়ের কপালে চুমু খেয়ে বলল, কাজ করো এখন। হুম। তারপর কাজে মন দিল নিলয়। অফিস শেষ করে বাইরে রিক্সার জন্য অপেক্ষা করছে, কিন্তু কোনো মতেই রিক্সার কোনো খোঁজ নাই। হেঁটে যাবে বলে পা বাড়ালো, এমন সময় জান্নাত গাড়ি দিয়ে পথ আটকালো। বাবু ওঠো। ওই চুপ, সবসময় মজা ভালো লাগে না। মজা কেন করবো, আর ওঠো। না থাক, আমি হেঁটেই যাব। এই উঠবি তুই? না। শালা তুই উঠবি না মানে তোর বাপ উঠবে। তাহলে আব্বুকে গিয়ে বলো। এটা কথার কথা, এখন তুই ওঠ। জান্নাত নিলয়ের কলার ধরে গাড়ির মধ্যে নিয়ে গেল। তুমি আমাকে নির্যাতন করছো কেন? কি বললে? এটা নির্যাতন? তো নয়তো কি? আর তুমি যে আমার সাথে ব্রেকআপ করছিলা সেটা আমাকে টর্চার করা হয়নি? নিলয় নিশ্চুপ। জান্নাত আবারও বলে, এসব বাদ দিয়ে চুপচাপ বসে থাকো। হুম। আমার ননদিনীর কি খবর? ভালো। কলেজ যায় রেগুলার? হুম, যাই। আর বুড়ির কি খবর? 2 দিন আগেই বাসায় চলে গেছে। কে নিতে এসেছিল? মামা আর মামি। ও। কথা বলতে বলতে বাসায় চলে এলো ওর। ফ্রেশ হয়ে ও রুমে বসে আছে নিলয়, এমন সময় রুমে তানহা এলো। কিছু বলবি? হ্যাঁ বল। ভাইয়া, আজ যখন কলেজে যাচ্ছিলাম তখন জান্নাত ম্যাডামের সাথে দেখা হয়েছিল। হুম, কি হয়েছে? এটা আমাকে দিছে। এটার তো অনেক দাম, আর তুই এটা নিতে গেলি কেন? আমি নিতে চাইনি, ম্যাডাম আমাকে অনেক জোর করে দিয়েছে। তোর পছন্দ হয় এটা? হুম, অনেক। ঠিক আছে, তাহলে এটা রেখে দে। তবে আমি একটা ছবি তুলে নেই। কেন? এমনি। ওকে, এখন তুই যা। ঠিক আছে।
তানহা চলে যাওয়ার পর রাহুলকে কল দিল নিলয়, কারণ ওর বাবার জুয়েলার্সের দোকান আছে। তোকে আমি একটা ছবি দিছি, সেটা দেখ আর আমাকে বল এরকম কানের দুল আরও আছে নাকি। হুম, একটা আমার লাগবে। কেন? ও ঠিক আছে, বাই। রাহুলের সাথে কথা বলে কেটে দিল নিলয়। সেদিন রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। সকালে অফিসে যাওয়ার পথে রাহুলের জুয়েলারি দোকান থেকে কালকের ওই কানের দুলটা নিয়ে গেল নিলয়। অফিসে আজ তাড়াতাড়ি যাওয়ার জন্য আগে থেকেই রুমে বসে কাজ করছিল। হঠাৎ কারো আগমন লক্ষ্য করতেই দেখলো ম্যাডাম এসেছে। আরে জানো, এত সকাল সকাল কেন? আমার কথা কি মনে পড়ছিল? দেখুন ম্যাম। তোমাকেই তো দেখছি। ধুর। বাপটা লাগ কুলেতে বুদি। নিলয় নিশ্চুপ। জান্নাত পিছন থেকে জড়িয়ে ধরে বলল, নিলয় কি হলো? ছাড়ো। আরে কি হলো? কিছু না। আর প্লিজ জান্নাত, তুমি আমার পরিবারকে দয়া করতে হবে না। মানে? এইটা পকেট থেকে দুল বের করে। এটা তোমার কাছে কেন? তোমাকে ফেরত দেওয়ার জন্য এনেছি। কেন? যার জিনিস তাকে দিতে এসেছি। কিন্তু আমি তো। সেসব আমি কিছু জানতে চাই না। আর এটা তোমার জিনিস, তুমিই রাখো। দয়া করে আমার পরিবারকে কিছু দান করতে হবে না। ওই চুপ। আর আমি নিলাম, ঠিক আছে, কিন্তু বাসুরাতে এটাই তোর হাত থেকে পড়বো, মনে থাকে যেন। বিয়ে হলে তো দেখা যাবে। আর শোনো, আমি আজ অফিসে থাকতে পারবো না। তো আমি কি করব? কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে সেগুলো তুমি সলভ করে দিবে। ঠিক আছে, চেষ্টা করব। ঠিক আছে, আমি যাই তাহলে। জি। জান্নাত চলে যাওয়ার পর আবার কাজ করতে লাগলো নিলয়। হঠাৎ জান্নাতের ব্যবহারের কথা মনে পড়ল। অফিসে এলো কিন্তু কোনো কাজ না করে চলে গেল। কি এমন কাজ যে আসার সাথে সাথে চলে যেতে হবে? আর এতই যদি দরকারি কাজ থাকে তাহলে আসার কি দরকার ছিল? সব কিছু মাথার উপর দিয়ে গেল। সেসব আর চিন্তা না করে কাজে মন দিল নিলয়। সারাটা দিন কাজ করতে অনেকটা বোরিং লাগছে, কারণ প্রতিদিন জান্নাতের সাথে বকবক করতে করতে দিনটা পার হয়ে যায়। কিন্তু আজ সে নেই। আগে বাইরে কাজ করতো, তখন কারোর সাথে কথা বলতে পারতো, কিন্তু এখন রুমের মধ্যে কারোর সাথেই কথা বলতে পারছে না। কোনো রকম দিনটা পার করে বাসায় চলে এলো নিলয়। বাসায় এসে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে সিগারেট খেতে লাগলো। অনেক দিন ছাদে আসে না, তবে এখন কেন জানে না সিগারেট অনেক ভালো লাগে। আগে দু চোখেই দেখতে পারতো না, কিন্তু এখন নিজের অজান্তেই ভালো লাগা কাজ করে। প্রতিদিন কমপক্ষে 2টা খেতেই হয়, আর না খেলে কেমন জানি মনটা খচখচ করে। সে যাই হোক, সিগারেটটা ধরিয়ে খেতে লাগলো আর ছাদে হাঁটতে লাগলো। কিছু সময় ছাদে থাকার পর রুমে চলে এলো। একটু পর তানহা রেখে গেল। আম্মু আব্বু নাকি ডাকছে, তাই আর দেরি না করে আব্বু আম্মুর কাছে গেল নিলয়। আব্বুর কথা শুনে মনে হচ্ছে আকাশ থেকে পড়লো নিলয়। মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে। আর কোনো কথা না বলে রুমে চলে এলো নিলয়। আমাকে ডেকেছো? হুম। বলো। আগামী সোমবার তোমার বিয়ে। চুপ হারামজাদা, তোর সাথে কি তোর আব্বু মজা করছে? সেটা আমি কি করে বলবো? নিলয়, আমি সিরিয়াস। কিন্তু আব্বু, পাত্রী তোমরা কই পেলে? পাত্রী পায়নি, পাত্রী নিজে এসেই আব্বু আমার কাছে ধরা দিচ্ছে। কি? কে সে? তোর অফিসের বস। কি বলছো এসব? ঠিকই বলছি, আমরা সবাই রাজি। এখন তুমি কি বলো? আব্বু, এটা ঠিক হবে না। কেন হবে না? কারণ ওরা অনেক বড় লোক, আর ওর বাবার সম্পত্তির গরমে থাকবে। আমার কি কম আছে? আর মেয়েটা খারাপ না, তানহা সব বলেছে তোর আর ওই মেয়েটার কথা। তানহা? ওকে ভয় দেখিয়ে লাভ নেই, তোর আব্বু যেটা বলেছে সেটাই ফাইনাল। কিন্তু কোনো কিন্তু নয়, সোমবার তোমার বিয়ে মানে বিয়ে। ধুর, ভাল লাগে না। রুমে শুয়ে শুয়ে ভাবতে লাগলো নিলয়। কি ধুর, আমাকে কোনো কিছু না বলেই বিয়ে ঠিক করে ফেলার কোনো মানে হয়? আর এসব বিয়ে টিয়ে কিভাবে ঠিক হলো? তানহাকে জিজ্ঞেস করি, দেখি ও জানে কি না। তানহা, বল। তুই বাইরে দাঁড়িয়ে কেন? আমি জানি এখন যদি আমি রুমে যাই তাহলে তুই মারবি বা বকা দিবি। আরে না, কিছু বলবো না। প্রমিস? আয়। বল। আমার বিয়ে ঠিক করতে কে এসেছিল? ম্যাডামের বাবা। তুই কি বাসায় ছিলি? আর কখন এসেছিল? বিকেল 3টার সময়। আর ভাইয়া তুই বিশ্বাস করবি না, ম্যাডামের বাবা অনেক ভালো। প্রথমে আব্বু রাজি ছিল না, কিন্তু যখন বলল জান্নাতের কোনো মা নেই, তখন আম্মুর মন গলে পানি হয়ে যায়। আর আম্মু আব্বুকে কিছু একটা বলে, যার জন্য আব্বু রাজি হয়ে যায়। ঠিক আছে। আর তোর কলেজ কেমন চলছে?
অনেক ভালো। কিছু বন্ধু হয়েছে? 3 জন, প্রিয়া, ক্রিয়া, তিশা আর নুসরাত। ছেলে বন্ধু নাই? না। আর প্লিজ কারণ জানতে চাস না? ঠিক আছে, এখন তুই যা। জান্নাতের পরিবার যেমন বড়লোক, আমরা সেরকম নয়, কিন্তু তারপরেও তার বাবা রাজি হয়ে গেল। হয়তো মেয়ের সুখের কথা ভেবেই রাজি হয়েছে, কিন্তু জান্নাতের সাথে যদি আমার বিয়েটা হয়েও যায়, তাহলে তো আমার জীবন একদম তেজপাতা করে ছাড়বে। তার উপর বাজি তো আছেই, যা হবে দেখা যাবে। এসব ভেবে আর লাভ নেই। সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন। কি রে ভাইয়া, আজ অফিস যাবি না? যাব। তাহলে ঘুম থেকে ওঠ, আজ আমিও তোর সাথে অফিস যাব। তুই কেন যাবি? ম্যাডাম যেতে বলেছে। কেন? সেটা জানার জন্যই তো যাব। ঠিক আছে। তাড়াতাড়ি ওঠ। আর শুয়ে না থেকে উঠে ফ্রেশ হয়ে নিল নিলয়। তারপর সকালের নাস্তা করে অফিসের জন্য বের হলো সাথে তানহা। দুজন একটা রিক্সা করে অফিসে চলে এলো। আরে তানহা, কেমন আছো? এই তো আপু ভালো, আপনি কেমন আছেন? ভালো। তা কি মনে করে আজ? ম্যাডাম ডেকেছেন? ও, তাহলে যাও। কথা বলা শেষ করে তানহাকে সাথে করে কেবিনে ঢুকলো নিলয়। জান্নাত ওদের দেখে কাজ বন্ধ করে উঠে দাঁড়ালো। নিলয় ওর চেয়ারে গিয়ে বসলো। অপরদিকে জান্নাত আর তানহা সোফার উপর বসলো। তানহা, তুমি কি এখন আমার উপর রেগে আছো? যদি রেগে থাকো তাহলে তুমি বলো, আমি তোমার পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। ছি, কি করছেন ম্যাডাম? আর সেসব আমি অনেক আগেই ভুলে গেছি। মিথ্যা বলছো, তুমি এখন আমাকে ক্ষমা করতে পারোনি। আরে বলছি তো ম্যাডাম, ক্ষমা করে দিচ্ছি। তাহলে ম্যাডাম বলছো কেন? ঠিক আছে, আর বলবো না। এখন থেকে ভাবি বলবে। ওই কিসের ভাবি? এখনো বিয়ে হয়নি। তানহা, একদম ভাবি বলবি না। ভাইয়া তুই চুপ কর, ভাবির সাথে আমাকে কথা বলতে দে। নিলয় আর কিছু বলল না। আর এই নাও দুল, কিসের দুল? যেটা তোমাকে দিয়েছিলাম কিন্তু তোমার ভাইয়া আমাকে ফেরত দিয়ে দেয় সেটা। মানে তুমি আমাকে যে দুল দিয়েছিলে সেটা তো বাসায়। তাহলে এটা তো একদম ওই দুলটার মতো, কিন্তু তুমি আমাকে যে দুল দিয়েছিলে সেটা আমি আলমারিতে রেখে দিচ্ছি। তাহলে নিলয় যেটা আমাকে ফেরত দিল? ভাইয়া এসব কি? যেটা দেখছিস সেটা। একদম চুপ। তোকে যে দুল জান্নাত দিয়েছিল সেরকম অন্য একটা দুল তাকে ফেরত দিয়েছি। তুই আমার বোন, তোকে কেউ দয়া দেখিয়ে কিছু দিবে সেটা আমি মানতে পারবো না, তাই তাকে সেরকম অন্য একটা দুল কিনে ফেরত দিয়েছি। আমি আমার ননদকে দিতেই পারি, এটা দয়ের কি আছে? ভাবি আর কিছু বলবে? এটার জন্য ডেকেছিলাম। ও, তাহলে আমি যাই। ভাইয়া গেলাম। বিয়ের আগে আমি কিছু নিতে দিব না, সাবধানে যাস। আর গিয়ে আমায় একটা কল করিস। ঠিক আছে। তানহা চলে যাওয়ার পর আবার কাজে মন দিল নিলয়। কিছু সময় পর পেছন থেকে গলা জড়িয়ে ধরলো। বুঝতে বাকি রইল না এটা জান্নাত ছাড়া কেউ না। বাবু, আমি বুঝতে পারছি কেন তুমি আমাকে দুল দিয়েছো। কেন দিয়েছি? কারণ দুলটা তোমার অনেক পছন্দ হয়েছে, যার জন্য আমাকে দিতে চেয়েছিলে। কোনো কারণ না পেয়ে এভাবে আমাকে দিলে, তাই না? জি না। আমি জানি। না, জানো ভালো। এখন ছাড়ো, কাজ করব। ছাড়বো না। প্লিজ ছাড়ো, কাজ করতে দাও। তাহলে একটা পাপ্পি দাও। পারবো না আমি। কেন পারবে না? এমনি। একটা দাও না প্লিজ। ওকে দাঁড়াও। দাও। নিলয় মুখটা জান্নাতের মুখের কাছে নিতেই জান্নাত ওর চোখ বন্ধ করে ফেললো। আজ কেন জানি নিজেকে জান্নাতের দিকে আকর্ষণ করছে। টানা টানা চোখ, যা দেখে যে কেউ ওকে দেখে ফিদা হয়ে যাবে। জান্নাতের চোখ বন্ধ করায় নিলয় ওর ঠোঁটের দিকে তাকালো। দেখলো ঠোঁটটা কাঁপতে শুরু করে দিচ্ছে। তখনই ওকে কিস করবে ঠিক সেই সময়। জান্নাতকে কিস করবে এমন সময় নিলয় বলল, জান্নাত, আমার না খুব জোরে চেপেছে। কথা বলার পরপরই চোখ খুলে নিলয় দিকে রাগী মোড়ে তাকালো জান্নাত। মনে হচ্ছে নিলয়কে এখন ইচ্ছা মতো পিটাবে। হে মানে? মানে হিসু, 1 নাম্বার যাকে বলে। কিস করার সময় এটা পাওয়ার ছিল নাকি তুই এমন বলছিস? ছি, আমি কি তোমাকে মিথ্যা বলতে পারি বলো? জানা আছে তোর সত্য কথা। তাহলে আমি যাই। চাই মানে কোথায় যাবি? ওই যে হিসু করতে। তোর সাথে আমিও যাব। কি? তুমি যাবে কেন?
দেখবো তাই। কি তোমার লজ্জা লাগবে না? চুপ কর হারামি, আমি কি তোর মতো লুচি নাকি? দেখবো তুই ইয়ে করবি নাকি আমাকে মিথ্যা বললি। এই রে, মনে হচ্ছে ধরা পড়ে গেলাম। এত কষ্টে একটা মিথ্যা কাহিনী বললাম, সেটারও ফেলুদা বানিয়ে দিল। কি হলো, কি ভাবছো? বিয়ের কথা। কার বিয়ে? আমার। তোমার? আমার আর আমার মানে কি? সরি, আমার আর তোমার। তাই বুঝি, ঠিক আছে বাবু। এখন যাই। যাও। এত সেখানে আর দাঁড়িয়ে না থেকে বাথরুমে চলে গেল নিলয়। লম্বা একটা নিঃশ্বাস ফেলে সিগারেট ধরালো। শালার যতই বলি সিগারেট আর খাবো না, ততই নিজেকে নিকোটিনের ধোঁয়ায় আবদ্ধ করে ফেলি। সিগারেটটা তাড়াতাড়ি শেষ করে কেবিনে আসলো। নিলয় চেয়ারে বসতে বসতে জান্নাত প্রশ্ন করলো, সময় লাগে? হুম। এদিকে আসো। কেন? একটা মিটিং আছে, সেটার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে। অন্য কাউকে নাও। না, তুমি মানে তুমি। ঠিক আছে। আর মিটিং কবে? আগামীকাল লাঞ্চের পর, তবে তার সকালে আসবে। ঠিক আছে, দাও। এখানে সব আছে, সমস্যা হলে আমার থেকে জেনে নেবে। আর যদি ভুল হয় তাহলে আমার বোনের মতো আমাকেও বকা দিবে? না, তোমাকে থাপ্পড় দিব। এক কথা শুধু বারবার বলে। মনে হচ্ছে রেগে গেছে, তাই আর কিছু বললো না নিলয়। সারাদিন নিলয়কে রাগায়, কই নিলয় তো কিছু বলে না, আর এইটুকুতেই রেগে গেল। ওকে, আমিও আর ডিস্টার্ব করব না। মাথা থেকে সব ঝেড়ে ফেলে কাজে মন দিলাম। অনেক সময় কাজ করার পর বাইরে যেতেই দেখলাম সবাই লাঞ্চ করতে গেছে, তাই আমিও কেবিনে চলে আসলাম। দেখলাম জান্নাত টিফিন বের করছে। ওকে টিফিন বের করা দেখে আবার বাইরে চলে এলাম। অবশ্য জান্নাত দু একবার ডাক দিয়েছিল, কিন্তু আমি না শোনার ভান করে বাইরে চলে আসি। লাঞ্চ টাইমে যার জন্য কোনো কাজ নেই, তাই অফিসের বাইরে এসে একটা চায়ের দোকানের সামনে এসে সিগারেট ধরালাম। লাঞ্চ টাইমটুকু পার করতে করতেই 5টা সিগারেট শেষ। ভাবছি আরও একটা ধরাবো, কিন্তু মোবাইলে সময় দেখার পর আর খেলাম না। তারপর আবার অফিসে চলে এলাম। প্রায় সবাই আবার কাজে মন দিয়েছে। আমিও কেবিনে ঢুকলাম। কোথায় গেছিলা? বাইরে কেন? লাঞ্চ করতে। আমি ডাকলাম, শুনলে না কেন? শুনতে পাইনি। ঠিক আছে, আসো, এখন খাবে। আমি বাইরে থেকে খেয়ে এসেছি। জানি তুমি মিথ্যা বলছো। সত্যি বলছি। না, মিথ্যা। নিলয় নিশ্চুপ। জান্নাত আবারও বলে, তোর শরীরে কিসের গন্ধ এটা? মানে কিসের গন্ধ? তুই সিগারেট খাস? জান্নাত ভালো করে নিঃশ্বাস নিয়ে বলল, আরে না, আমি এসব খাই না। তাহলে আমি কি ভুল গন্ধ পাচ্ছি? সেটা আমি কি করে বলবো? কুত্তা, বাদর, ইঁদুর, তুই বাইরে এটা খাওয়ার জন্য গেছিলি। আমি কি কিছু বুঝি না মনে করছিস? নিলয় নিশ্চুপ। জান্নাত আবারও বলে, তুমি চল, কেন? ফ্রেশ হবি। তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। নিলয় ফ্রেশ হয়ে কেবিনে ঢুকে কাজ করবে, কিন্তু জান্নাত বাধা দিল। কি হলো আবার? খাবার খাবো, তারপর কাজ। তো তুমি খাও, আমি খেয়েছি। চুপ, সিগারেট খোর। আমি ভালো করে জানি তুই কিছু খাস নাই, তাই বেশি কথা না বলে তাড়াতাড়ি আয়। এক প্রকারে জান্নাতের জোড়াজুড়িতে লাঞ্চ করলো নিলয়। সেদিনের মতো অফিস শেষ করে বাসায় চলে এলো। তবে বাসায় এসে অনেক অবাক হলো, কারণ মামা, মামি আর নীলা বাসায়। হালকা কিছু কথা বলে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় তানহা আর নীলা আসলো। এই যে বুড়ি, তোমরা কখন আসলে? দুপুরে। কেন এসেছো? সেটা জানি না। তানহা কেন এসেছে রে? তোর বিয়ের জন্য। ও বসে ওদের সাথে তখন আড্ডা দিতে লাগলো। রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। পরের দিন মিটিং থাকার জন্য আজ একটু তাড়াতাড়ি অফিসে গেল। কিছু সময় কাজ করার পর ক্লায়েন্টের সাথে আলাদাভাবে দেখা করার জন্য গেল নিলয়। গিয়ে তো ও পুরাই অবাক, কারণ সেখানে জয়ের খালাতো ভাই সাব্বির ওদের ব্যাচের ছিল, কিন্তু কলেজ ছিল ভিন্ন। মনে মনে ভাবলো, সাব্বিরকে নিয়ে কিছু করা যায় নাকি। যেভাবে সেই কাজ, মাথার ভিতরে একটা শয়তানি প্ল্যান কষলো। খেয়াল করিনি। এই অফিসে কাজ করি, আর তুই? তবে একটা কাজ করতে হবে। আয়, ওদিকে বসে তোকে সব বলছি। মাথার ভিতরে একটা শয়তানি প্ল্যান কষলো। তারপর এক পাশে গিয়ে সাব্বিরকে সব বুঝিয়ে বলল নিলয়, ওকে কি করতে হবে। আরে বেটা, কিছু হবে না। ধুর, আমি বলছি না কিছু হবে না। সাব্বিরের সাথে আরও কিছু কথা বলে কেবিনে চলে এলো নিলয়। কিছু সময় কাজ করার পর লাঞ্চ করে মিটিং রুমে নিলয় আর জান্নাত গেল। সবাই আগে থেকেই রুমে ছিল।
দেখলো সাব্বির নিজেও আছে। সবার উপস্থিতিতে শুরু করলো মিটিং। প্রায় 1 ঘন্টা পর শেষ হলো। নিজেও একটু হাফ ছেড়ে বাঁচলো। কেবিনে নিলয় আর জান্নাত বসে আছে। এমন সময় সাব্বির এলো। আসুন প্লিজ সিট। জি বলুন। সরি, আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে আছে। আপনাকে নিয়ে বিয়ে করতে পারবেন, আপনি যেতে পারেন। সাব্বির থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। আর জান্নাত ইচ্ছামতো বকা দিতে লাগলো। অবস্থা বেগতিক। তাই ওদের কাছে গেল নিলয়। ভাই আমি সরি রে। আরে আমি জানি না কি এমনটা হবে। কিছু না। তার মানে আপনি সব নিলয়ের কথা মতো করেছেন? আমি আসলে সরি, ভুল হয়ে গেছে, প্লিজ কিছু মনে করবেন না। আর আপনি এখন যান, আমি ওকে দেখাচ্ছি এটা করার জন্য কী শাস্তি পাবে। জান্নাতের কথা শুনে সাব্বির চলে গেল। মনে হচ্ছে নিলয়ের উপর দিয়ে এখন ভূমিকম্প যাবে। কেন এমন করছিল? সাব্বির তো বলল পরীক্ষা করার জন্য। তোমার বিশ্বাস হয় না? হয়তো। তাহলে পরীক্ষা করার কি আছে? এমনি মজা করছিলাম। হাত সরাও। না সরা বলছি। না সরাবো না। জান্নাত আর কিছু না বলে নিলয়ের মাথার চুল ধরে তার আর ওর দুজোড়া ঠোঁটকে নিজের আয়ত্তে করে চুষতে লাগলো। প্রায় 7 মিনিট পর ছেড়ে দিল। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। কথায় কথায় শুধু একটা নিষ্পাপ ছেলেটার উপর অত্যাচার চালায়। কেমন দিলাম? জঘন্য। তাহলে আরেকটা দিই? না না আর লাগবে না। তাহলে বলো, কিসটা কেমন লাগলো? হ্যাঁ অনেক ভালো। গুড বয়, যাও এখন কাজ করো। তারপর আবার কাজে মন দিল নিলয়। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। অনেক সুন্দর করে বাসা সাজানো হয়েছে। নিলয়ের আব্বু কিপটে হলে কি হবে, শখ আছে অনেক। যদিও বিয়ে করতে প্রথমে রাজি ছিল না নিলয়, কিন্তু এখন রাজি। কারণ এই শীতের রাতে একটা তুমি দরকার। তাছাড়া আব্বু আম্মুর কথা ফেলতে পারতো না। সে যাই হোক, পাশের সব আত্মীয় স্বজনরা চলে এসেছে। দুপুরবেলা সবাই মিলে নিলয়কে গোসল করিয়ে দিল। তারপর রেডি হয়ে জান্নাতদের বাসায় রওনা দিল। বাসায় গিয়েই হলো সব সমস্যা। পাত্রীপক্ষকে নাকি গেট সাজানোর জন্য মোটা কিছু টাকা দিতে হবে। তাই নিলয়কে ভিতরে ঢুকতে দিচ্ছে না। মেজাজ পুরোই গরম। এটা যদি বিয়ে বাসা ছাড়া অন্য কোথাও হতো তাহলে সব কিছু ছেড়ে ছুড়ে বাসায় চলে যেত। কিন্তু এসেছে বিয়ে করতে। বউটারের সাথে না নিয়ে গেলে কেমনে হয়? আপনাদের কত টাকা লাগে? মাত্র 15,000 টাকা। 15,000? সেটা আবার মাত্র? তাড়াতাড়ি বের করুন। আমার তো এত টাকা আনিনি। তাহলে 10,000 দিন। অনেকক্ষণ মেয়েদের পাম দেওয়ার পর 7,000-এ রাজি হয়ে যায়। সব নিয়ম নীতি মেনে বিয়েটা সম্পূর্ণ হয়। জান্নাতকে সাথে করে বাসায় চলে এলো নিলয়। সবাই এখন নতুন বউ দেখতে ব্যস্ত। এই ফাঁকে বন্ধুরা সবাই মিলে ছাদে চলে এলো। অনেকক্ষণ ধরে মনের মধ্যে খচখচ করছিল, তাই সিগারেট ধরালো নিলয়। ধুর শালা, আগে বল বউয়ের থাপ্পড়ের হাত থেকে কিভাবে বাঁচা যায়। থাপ্পড় মানে? তোরা বুঝবি না। সিগারেট শেষ করে রুমে চলে এলো নিলয়। বাসর ঘর। রুমে এসে দেখে বউর খাটের উপর লম্বা ঘুমটা টেনে বসে আছে। ভাবলো এই সময় বউকে রাগালে কেমন হয়। দরজা আটকে দিল এক চিৎকার। আম্মু চোর। এত জোরে চিৎকার শুনে জান্নাত কেঁপে উঠল। ঘুমটা সরিয়ে নিলয়ের কাছে এসে বলল, কোথায় চোর? আপনি নিজেই তো চোর। হরামি, আমি চোর? কি ব্যাপার, গালি দিচ্ছেন কেন? আমি তোর বউ, তোকে গালি দিব মাইর দিব কোনো সমস্যা? বউ হলে না হয় এসব করতেন, কিন্তু আপনি তো আমার বউ না। মানে তাহলে কে তোর বউ? জান্নাত। তাহলে আমি কে? সেটা আমি কি করে বলবো? আচ্ছা এদিকে আসো তো। কেন? তোমার মাথায় কি সমস্যা হয়েছে, এমন আজে বাজে কথা বলছো কেন? যা সত্যি সেটাই তো বলছি। ঠিক আছে, তুমি এদিকে আসো। না যাবো না। আমাকে দেখতে দাও কি হয়েছে। ঠিক আছে দেখো। নিলয় থাপ্পড় হজম করে গালে হাত দিয়ে করুণভাবে বউয়ের দিকে তাকিয়ে রইল। পৃথিবীতে মনে হচ্ছে নিলয়ই প্রথম ব্যক্তি যে কিনা বাসর ঘরে বউয়ের হাতে থাপ্পড় খেলো। তুই সিগারেট খাস? জান্নাতের এমন কথা শুনে গলা শুকিয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না। জানে সত্যি বললেও মার খাবে, মিথ্যা বললেও খাবে। কি বলবে না বুঝে তোতলাতে শুরু করলো। তুই কি তোতলা? না। তাহলে প্রশ্ন উত্তর দে। যাই বলি সেটাতেই তো মারবে। সত্যি কথা বললে মারবো না। অফিসে জয়েন করার আগে থেকে খাওয়া শুরু করছি। কেন এসব খাও? তুমি কান্না করছো কেন? এমনি। ঠিক আছে ঘুমিয়ে যাও। এবার কিন্তু আমিও কান্না করব। তুমি কি সব ছেড়ে দিতে পারবে না?
তুমি কান্না থামিয়ে একটা হাসি দিলেই পারবো। কথাটি শোনার পর জান্নাত ফিক করে হেসে দিল। এখন জান্নাতকে ভালো লাগছে। কিছু মানুষের কান্না কেন জানি সহ্য হয় না নিলয়ের। আর জান্নাতের কান্না সেটা কখনো হবেও না। যখন ওর সাথে ব্রেকআপ করে তখনও অনেক কান্না করেছিল, যেটা নিলয়ের একদম সহ্য হচ্ছিল না। সেদিন থেকে 1 সপ্তাহ কলেজে গেছিল না, গেলেই হয়তো ওর কান্না দিত। কি হলো, কি ভাবছো? ভাবছি বাসর করব কিভাবে। জি না শোনা, আমার সাথে যে বাজি ধরছিল সেগুলো আগে পূরণ করো, তারপর বসো। কি? কি নয় জি। থাকবো না আমি এই বাসায়। ঠিক আছে, চলে যাও। আমি যাব কেন? এটা আমার বাপের বাড়ি। তুমি যাও। এ আইসে বাড়ি দেখাইতে, কথা না বলে ফ্লোরে ঘুমাও। আমার কিন্তু ঠান্ডা লাগবে। তাহলে ঘুমাতে লাগবে না, খাটেই আসো। ধন্যবাদ বউ, তুমি আমার অনেক অনেক ভালো আর কিউট বউ। থাক, আর পাম দেওয়া লাগবে না। না সত্যি। আচ্ছা বউ, আমি তোমাকে একটু জড়িয়ে ধরি। জান্নাত কিছু কথা না বলে নিলয়ের পেটের উপর বসলো। এখানে বসলে কেন? তুমি আমারে বউ বউ কেন করছো? কেন বউ? চুপ, আমার কি নাম নেই? আছে, বাট এটা ভালোবেসে বলছি। রাখ তোর ভালোবাসা। ঠিক আছে। লাইট বন্ধ কর। লাইট বন্ধ করলে আমার ভয় লাগে। আজই লাগবে না। কেন? এত কেন কেন করিস কেন? যেটা বলছি সেটা কর। লাইটটা বন্ধ করতেই জান্নাত পাগলের মতো কিস করতে লাগলো। আরও অনেক কিছু হয়েছে, কিন্তু আপনাদের বলা যাবে না। বললে নায়ক নায়িকাও লজ্জা পাবে, সাথে আপনারাও লজ্জা পাবেন। তাই এটা না বলাই ভালো। আর যারা একান্ত জানতে চান বাসর ঘরে কি হয় বাসর ঘরে কি হয়, তাহলে বিয়ে করে নেন। যতই হোক শীতের রাত বলে কথা। দুজনে যখন ঘুমিয়ে গেছে দুজনে কখন ঘুমিয়ে গেছে খেয়ালই করেনি। নিলয় সকালে ঘুম থেকে উঠে দেখে জান্নাত আয়নার সামনে বসে চুল ঠিক করছে। উঠে গিয়ে কোমরে হাত দিয়ে জান্নাতের চুলের মধ্যে মুখ ডুবিয়ে দিল নিলয়। হঠাৎ এমন করায় জান্নাত অনেকটা কেঁপে উঠল। তারপর স্বাভাবিক হয়ে বলল, কখন উঠলা? এইমাত্র। শাওয়ারে যাও। একটু পর। কেন, আবার কি হলো? রাতের মতো আরও একবার ট্রাই করি। একদম না স্যার, তাতেই বাথরুমে যাও, আর কোনো কথা না। এক প্রকার জোর করেই জান্নাত নিলয়কে বাথরুমে ঢুকিয়ে দিল। তারপর গোসল করে রুমে এসে দেখে জান্নাত নেই, হয়তো আম্মুর কাছে গেছে। ড্রেস পরে রুমে বসে আছে এমন সময় নীলা আসলো। ভাইয়া তোমাকে ফুপু ডাকছে কেন গার্লফ্রেন্ড? নাস্তা করার জন্য। ঠিক আছে চলো। নীলাকে সাথে করে নাস্তার টেবিলে আসলো নিলয়। আব্বু, মামা আর তানহা আগে থেকেই টেবিলে বসে আছে। অন্যরা সবাই কোথায়? রান্নাঘরে। তুই যাস নেই কেন? আম্মু বলল তুই গিয়ে টেবিলে বস। আর তুই বসে পড়লি? হ্যাঁ, তাছাড়া কি করব? রান্না শিখতে পারিস না? রান্না আমার শিখতে হবে না, তুই শিখিস। আমি না হয় শিখবো, কিন্তু তুই শিখবি না কেন? সেটা আমার ইচ্ছা। শ্বশুর বাড়ি গিয়ে কি করবি শুনি? আব্বু! এই চুপ থাক, আমার মেয়ে রান্না করতে হবে না। শোন আব্বু কি বলে। থু। নিলয় তানহার সাথে কিছু সময় ঝগড়া করার পর নাস্তা করে রুমে চলে এলো। একটু পর জান্নাত এলো। জানো, আজ আব্বু আমাকে নিতে আসার কথা ছিল, কেন, কি হয়েছে? কিন্তু আমি যাব না। কেন যাবে না? আমার ইচ্ছা। কিন্তু তোমার আব্বু তো মন খারাপ করবে, ভাববে আমরা তোমাকে যেতে দিতে চাচ্ছি না। কিচ্ছু ভাববে না, আমি আব্বুকে বলে দিয়েছি। ঠিক আছে। আর শোনো, আগামীকাল আমরা ঘুরতে যাব। মাত্র বিয়ে করলাম, এখনই যেতে হবে? হ্যাঁ হবে। তুমি যাবে না? কে বললো আমি যাব না? যাব তো। গুড বয়। তাহলে পাপ্পি দাও। পাপ্পি নিয়ে কি করবে? তাই হয়েছে। তারপর দুজনে মিলে আড্ডা দিতে লাগলো। এখন মনে হচ্ছে জান্নাতকে এতদিন কষ্ট দিয়ে ভুল হয়েছে। অনেক অনুশোচনাও হচ্ছে জান্নাতের সাথে কোনো কারণ ছাড়াই ব্রেকআপ করে। সেসব ভেবে আর লাভ নেই। জীবনটাকে নতুন করে সাজাতে এখন জান্নাতকেই নিলয়ের লাগবে। বিয়ের 1 সপ্তাহ পর। কি হলো, তোমার কি গোসল করা হবে না? হয়ে গেছে প্রায়। তাড়াতাড়ি বের হও। 5 মিনিট পর। আজ থেকে কিন্তু অনেক বড় দায়িত্ব তোমার কাঁধের উপর। কিন্তু এগুলো কি দরকার ছিল? তোমার বাবার কোম্পানির এমডি পদে জয়েন করা? তুমি নিজেই তো পারফেক্ট ছিলা, তাই না? না, আমি কখনো ছিলাম না, আর এখনো নেই, আর থাকতেও চাই না। আমি চাই আমার পরিবারের সাথে সময় কাটাতে। কিন্তু তোমার বাবা। দেখো নিলয়, আমার বাবার সম্পত্তি মানে আমার, আর আমার মানে তোমার। বিয়ের আগে কি বলছিলে?
আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তুমি আমার কথা শুনবে, তাই আজকেও শুনতে হবে। সেই তো এক প্রমিস পেয়েছো। বাপু, তানাকেও তো সময় দেওয়া লাগবে, তা না হলে তোমার বোনটা ম্যাডাম হবে কি করে? আমার বউটা দেখছি সব খেয়ালই রাখে। দেখতে হবে তো বউটা কার। হুম, এখন যাই। কিন্তু আমার ওটা ওটা মানে? তুমি জানো না? না তো। যাও, তোমার জানতে হবে না। বাবুটা রাগ করেছে বুঝি? জান্নাত নিশ্চুপ, নিলয় আবারও। আচ্ছা, এখন দিচ্ছি। মা। জান্নাতের কপালে ভালোবাসার পরশ এঁকে দিতেই অভিমানী মুখটা হাসিতে পরিণত হলো। রুম থেকে বের হয়ে সবাইকে বিদায় দিয়ে বাইরে চলে এলো। অফিস থেকে একটি গাড়ি পাওয়াতে গাড়িতে উঠে স্টার্ট দিল নিলয়। এখন আপনাদের বলি, বিয়ের পরের দিন থেকেই জান্নাত কোনো না কোনো আবদার করেই চলেছে। সেগুলোর মধ্যে অন্যতম আবদার হলো তার বাবার কোম্পানিতে বস হয়ে জয়েনিং করা। কিন্তু বরাবরের মতো নিলয় এটাই রাজি ছিল না, কারণ সবাই হয়তো বাজে কথা বলবে। আর আমরা যে দেশে বসবাস করি সেই দেশের কিছু মানুষ নামে পশু আছে, যারা কিনা সব দলেই থাকে, একজনকে উৎসাহ দিয়ে খারাপ কাজ করাবে এবং পরবর্তীতে তাকেই অপরাধী বলে সবার চোখে খারাপ বানাবে। এছাড়াও অনেক গুণ আছে আমাদের এই দেশে, সেসব শুরু করলে হয়তো সে সবার নয়। সে যাই হোক, গল্পে আসা যাক। জান্নাতের কথায় যখন বারবার নিলয় রাজি হচ্ছিল না, তখন শুরু হয় তার রাগ, অভিমান এবং প্রমিস। প্রতিটা রাত এইসব কথা বলে কান একদম ছালাফালা করে দিচ্ছে। এক রাতের কথাই বলা যাক। বাবু মাঝখানে কোলবালিশ না দিলে হয় না? হ্যাঁ হয়, যদি তুই আমার বাবার কোম্পানিতে বস হিসেবে জয়েন করিস। তোমার বাবার কোম্পানিতে আমি বস হয়ে জয়েন করতে যাব কেন? আমি বলেছি তাই। পারবো না। সেটা তো পারবি না, বিয়ের আগে প্রমিস করেছিলি সেটাও পূরণ করিস না। তোমার একটা কথা ছাড়া সবই তো পূরণ করে আসছি। সবগুলো করছো আর এটা করলে তোমার কি সমস্যা হবে? সবাই অন্য কিছু ভাববে। রাখ তোর ভাবা ভাবি, যতদিন না তুই আমার কথায় রাজি হচ্ছিস ততদিন আমাদের মাঝে এই কোন পুলিশ থাকবে। কিন্তু জান্নাত। কোনো কিন্তু নাই, এখন ঘুমা। এভাবে আর কয়দিন যাবে? নতুন বিয়ে করেছে, তার উপর শীতকাল। আগে না হয় কোলবালিশকে জড়িয়ে ধরে ঘুমাতো, কিন্তু এখন তো কোলবালিশ সরানোও যাবে না। প্রতিদিন জান্নাতের এমন প্যানপ্যানানি, আর শীতকালের জন্য গত রাতে রাজি হয়ে যায়। নিলয়ের রাজি হওয়া দেখে জান্নাত এতটা খুশি হয়, যার জন্য গত রাতে নতুন করে ভালোবাসার উদ্ভব ঘটে। আপনাদের সাথে কথা বলতে বলতে অফিসে চলে আসছে। নতুন বস আসবে, তাই সবাই আগে থেকেই শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করছে। অফিসের ভিতরে আসতেই সবাই একে একে শুভেচ্ছা জানালেন। আজ প্রথম দিন, তাই তেমন কোনো কাজ নেই, বোরিং লাগছে, তাই জান্নাতকে কল দিল নিলয়। কি করো? নীলাকে পড়াচ্ছি। নীলা? ও কবে এলো? তুমি অফিসে যাওয়ার পরে মামি ওকে নিয়ে আসছে। ও। এই শোনো না, বলো। আমি চাইছি নীলা এখন থেকে আমাদের সাথেই থাকুক। কিন্তু মামা মামি? ওনাদের তুমি ম্যানেজ করবে। যদি না মানে? তারপরেও তুমি বোঝাবে। ঠিক আছে, আমি মামিকে কল করে সব বলছি। ঠিক আছে, রাখছি। বলো। হুম। কথা বলা শেষ করে কিছু সময় ভাবার পর মামিকে কল দিল নিলয়। হ্যালো মামি, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? তুমি আমার কথা শুনলে ভালো থাকবো, না হলে খারাপ আছি। তাই নাকি? আচ্ছা বল কি কথা। মামি, আমি আর জান্নাত চাই নীলা আমাদের বাসায় থেকে পড়াশোনা করুক, আর জান্নাত ওকে বাসায় পড়াশোনা করাবে। তুমি আর মামা যদি রাজি হও তাহলে সব সম্ভব। কি বলছিস এসব? নীলা এখনো অনেক ছোট, আর তাছাড়া নীলিমা তো বাসায় থাকে না, তাহলে আমি আর তোর মামা কিভাবে থাকবো বল? তাহলে তুমি আর মামাও বাসায় থাকো, তাহলেই আর সমস্যা হবে না। মজা নিস। অনেক বোঝানোর পর মামি রাজি হয়, তবে এমনি এমনি রাজি হয়নি। সপ্তাহে 2 দিন নীলাকে নিয়ে মামির কাছে থাকতে হবে। এসব ভেবে আর লাভ নেই, রাজি হয়েছে এটাই অনেক। 4 বছর পর, এই কয়েক বছরে সবার মাঝেই অনেক চেঞ্জ এসেছে। নীলা আর নিলয়দের মাঝে থাকে না। মামা মামি এখন ওকে বাসায় নিয়ে পড়াশোনা করায়, কিন্তু তারপরেও নিলয়, জান্নাত, তানহা এবং নিলয়দের মেয়ে আভা সবাই মিলে নীলাদের বাসায় সপ্তাহে 1 দিন ঘুরতে যায়। অন্যদিকে তানহা সবার কথাই পূরণ করেছে, নিজের মায়ের কথাটা পূরণ করতে পেরে নিজেকে সুখী ভাবে। নিজের মায়ের কথাটা পূরণ করতে পেরে নিজেকে সুখী ভাবে না। সে নাকি নিলয়ের মতো ভাইপেই সুখী, পাগলি একটা। ও হ্যাঁ, এখন তানহা ওর কলেজের বাংলা ব্যাকরণ ম্যাডাম। আব্বু আম্মুর কথা দিয়ে একটা ছেলের সাথে ওর সামনের মাসে বিয়ে।
আর আবা হলো নিলয়দের মেয়ে। বয়স 2 বছর। আব্বু আম্মু বেশিরভাগ সময় এখন আবার সাথেই কাটায়। নিলয় অফিসার, জান্নাত বাসার কাজ করে। ভালোই কাটতে লাগলো ওদের এই জীবন। জান্নাত, এদিকে আসো আগে। কি বলবে সেটা আগে বলো। আমার খুব ক্ষুধা পেয়েছে। তুমি থাকো, আমি খাবার নিয়ে আসছি। ও খাবারে পেট ভরবে না। কেন পড়বে না শুনি? কারণ আমার অন্য খাবার লাগবে। এখন দিতে পারবো না, কেন বাবু? কাজ করতে হবে তাই। একটা দাও না প্লিজ। একটাই কিন্তু। একটা। উম, এত কম কেন? বাকিটুকু রাতে দেবো। সত্যি? সত্যি। এখন শুধু রাতের জন্য অপেক্ষা। আল্লাহ তাড়াতাড়ি রাতটা দিয়ে দাও, আপনাদের আর জানতে হবে না। রাতে অনেক কিছু করব, কিন্তু আপনাদের বলতে পারবো না।